সামনে পয়েন্ট কোথাও কিছু আছে আমি বলো। একবার জাস্ট সাউন্ডটা চেক করে নিচ্ছি একটুখানি। বোধহয় লাইভ চলে গেছি আমরা। ও আচ্ছা, বেশ জাস্ট একটুখানি সাউন্ডটা একটু চেক করে নিচ্ছি। বেশ। একটুখানি সাউন্ডটা একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আহ, কথা মতো আমরা লাইভ এসে গেছি। আমাদের 7টায় আসার কথা ছিল, এখন 7টা 5। মোটামুটি অন টাইমই আছি আমরা। হ্যাঁ, তো আজকে আমাদের বিশেষ অতিথি সৌমিক দাস, সৌমিক রয় চৌধুরী, আপনারা অনেকেই চেনেন। সাম্প্রতিক সময়ে একটি কাজ যেটি নিয়ে বেশ চর্চা হয়েছে, সেই কাজটির নাম বেলাইন। আমরা সেটা নিয়ে কথা বলবো, আস্তে আস্তে সেটা নিয়ে এগোবো। তো প্রথমেই তোমাকে ওয়েলকাম সৌমিক দা। থ্যাংক ইউ সো মাচ নমস্কার। এখানে আসার জন্য। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ দুজনকেই, সরুনীল এবং স্নেহা দুজনকেই। প্রথমে তোমাকে যেটা মানে আমরা যেটা ভাবে শুরু করি আর কি, সেটা হচ্ছে যে আহ, মানে তোমার শুরুটা কিভাবে, মানে তুমি করেছিলে, মানে তোমার ছোটবেলা থেকে এই যে আজকের এই সময়টা অবধি, বা তোমার মানে এই এই মাধ্যমটাতে আসাটা, এইটা কিভাবে হয়েছিল? মানে এটা কি খুব প্ল্যান করে তুমি কি সেটা এগিয়েছিলে, নাকি সেটা খুব মানে অ্যাক্সিডেন্টাল একটা ব্যাপার হয়েছে আর কি, এরকম? মানে একটা না না। অনেক সময় প্ল্যান থাকে। তো আমি সেই কারণেই প্রশ্নটি জিজ্ঞেস করছি আর কি। হুম হুম। না না, আমার ক্ষেত্রে প্ল্যান ডি ছিল। আমার ক্ষেত্রে প্ল্যান ছিল মানে উম, আহ, যখন আমি ছবি দেখি প্রথম বাবার সঙ্গে গিয়ে সিনেমা হলে, আমাদের বাঙালিদের মধ্যে এই আহ, মানে এখনের তুলনায় একটু বেশি ছিল। আমার ছোটবেলায় আমার মনে আছে যে আহ, প্রত্যেক উইকেন্ডে উইকেন্ডে হোক বা আহ, মাসে একটা দিন হলেও আহ, আমরা বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যেতাম। এবং সিনেমা দেখলাম, পপকর্ন খেলাম, ভুলে গেলাম, এটা ছিল না। আমাদের ছিল হচ্ছে সিনেমা আম, দেখতাম, সেটা নিয়ে আলোচনা হতো, সিনেমাটা নিয়ে আলোচনা হতো বাড়িতে। আমার মনে আছে আমার কাকা, আমার বাবা, এদের মধ্যেও আলোচনা হতো। খুব যে আম, বিশাল ইন্টেলেকচুয়াল ফিল্ম নিয়ে আলোচনা হতো সেরকমটা না। মানে আহ, যেই যেই ছবিগুলো আসতো তখন সেরকম ছবিগুলো নিয়ে। এবং আমার বাবা আমাকে কিছু ইংরাজি ছবি দেখায় ছোটবেলা। সেই ছবিগুলো দেখে আমার তখন থেকে মনে হতো যে এই এই যে একটা গল্প বলা, মানে গল্পর বইও তো পড়তাম, এই গল্পর বইয়ের বাইরে এরকম ভাবে গিয়ে একটা গল্প বলা যেটার মধ্যে অডিও ভিজুয়াল এতটা ইম্প্যাক্ট তৈরি করছে যে মানুষ তার মধ্যে ঢুকে যাচ্ছে, যেন সেই জগৎটাকে চিনছে নতুন করে। এটা মানে আই এম নট সেইং এনিথিং নিউ, এটা সবাই এই এক্সপিরিয়েন্সটা করেছে যখন প্রথমবার ছবি দেখেছে। তো উম, এই এক্সপিরিয়েন্সটা তো আমাকে খুবই থ্রিলড করলো। এবং আমি তখন থেকে ভাবি যে কি করে এই এই সিনেমা তৈরির কাজে নিজে যুক্ত হব। তো সেই সব নিয়েও বাবার সঙ্গে আলোচনা হতো, বাবাকে বলতাম, বাবা বলতো একজন ডিরেক্টর থাকেন যিনি একটা গল্প কিভাবে সিনেমায়, মানে সিনেমায় দেখানো হবে, একটা ফিল্মে দেখানো হবে, সেইটা তিনি আহ, ভাবনা চিন্তা করতেন, ভিশন দেখতেন। এবং তার আশেপাশে কিছু মানুষ থাকে যারা তাকে হেল্প করে ওই ভিশনটা তৈরি করতে। খুব সরলভাবে বুঝিয়েছিল। এবং এর প্যারালালি আমি তখন যে জুরাসিক পার্ক বা এই জাতীয়, টাইটানিক, এই জাতীয় ছবিগুলো, সেগুলো দেখে তখন আমি ভাবলাম যে এইগুলো করতে গেলে, এগুলো বাস্তবে হলে তো মানুষ মরেই যাবে, তার মানে নিশ্চয়ই এর পিছনে there is a sorcery behind this। তো তারপরে সেইগুলো নিয়েও একটু আম, জানতে শুরু করলাম যে কিভাবে হয়, ভিজুয়াল এফেক্টস ব্যাপারটাকে বুঝলাম। কিভাবে আহ, একটা ছোট্ট আহ, মানে একটা লেকের মধ্যে শুট করে সেটাকে সমুদ্র দেখানো, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারগুলো তখন মানে সেগুলো নিয়ে তখন আলোচনা চর্চাও হচ্ছিল এই টাইটানিকের সময়। বা মেট্রিক্স, মেট্রিক্স আরেকটা মুভি যেটা আমাকে প্রচন্ড রকমের তখন মুভ করেছিল, অ্যান্ড দ্যাট ইজ
টোটালি বেসড অন ভিজুয়াল এফেক্টস। তো মানে এইভাবে সিনেমা এবং ভিএফএক্স দুটোই আমাকে প্যারালালি ইয়ে করে আর কি, থ্রিলড করে, এবং এগুলো করার প্রতি একটা উৎসাহ তৈরি হয়। ইভেনচুয়ালি আমি জানতে পারি যে আম, একটা সিনেমা বানাতে প্রচুর টাকা খরচা হয় ইভেনচুয়ালি, এবং সেই টাকা জোগাড় করে হচ্ছে প্রডিউসার, বা নিজে যদি সেই টাকা থাকে সেই টাকা লগ্নি করে প্রডিউসার। তো এইটা মানে অনেক ছোট বয়স থেকেই আমি ফ্রেম দেখা, কিভাবে ফ্রেম দেখতে হয় ইত্যাদি ইত্যাদি এগুলো দেখে শিখতে থাকি আর কি। আমার বাড়িতে কিন্তু কেউ এই এই প্রফেশনের নয়, হ্যাঁ। সকলেই মানে সকলেই অধিকাংশই সরকারি চাকুরে ছিল। আমার পরে মানে আমাদের জেনারেশনে টিচার হয়েছে আমার দিদিরা, তারপরে আমার ভাই সে ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি করছেন, এরকম মানে ভাই বলতে আমার পিস্তত ভাই, পিস্তত ভাই খুড়তুতো ভাই এরা। আমি আমার কোনো সিবলিং নেই, তো আমি একাই ছেলে আমার বাবা মায়ের। আম, এবার এই চিন্তা ভাবনাগুলো চলছিল ভেতরে ভেতরে আমি খুব ছোট বয়সে মাকে হারাই, আর মায়ের ইচ্ছা ছিল আমি ডাক্তার হই। আমি তখন ক্লাস 8-এ মাকে হারাই একটা রোড অ্যাক্সিডেন্টে। তারপরে আহ, মা চলে যাওয়ার দুঃখ তো মারাত্মক ছিল, কিন্তু একটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল যে মানে সেটা আগের থেকেই মনে হতো, আমি মা চাইলেও আমি খুব একটা ডাক্তার হতে চাইতাম না ভেতর থেকে। আম, আহ, তো ইভেনচুয়ালি আমাকে ওটা বেশি টানে, ফিল্ম মেকিং ব্যাপারটা বেশি টানে, এবং আমি মানে তার থেকেও বেশি টানে হচ্ছে ভিজুয়াল এফেক্টস। তখন আমি ভিজুয়াল এফেক্টস নিয়ে পড়াশোনা শুরু করি গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েশনের প্যারালালি, মানে আমার গ্র্যাজুয়েশনে চলছে তার সঙ্গে ভিএফএক্স নিয়ে পড়াশোনা শুরু করি। আমার বাবা একটা এডুকেশনাল লোনের ব্যবস্থা করে, যার মাধ্যমে আমি পড়াশোনা করতে পারি ভিএফএক্স এর উপর। এবং আমি সেই সময় ইয়েও পেয়েছিলাম, মনে পড়ছে, আমি ন্যাশনাল আর্ট কলেজ এ চান্স পাই পরীক্ষা দিয়ে। কিন্তু আমার বাবা আমাকে বলেছিল ইউ হ্যাভ টু অপশনস, আইদার আর্ট কলেজ না হলে ভিএফএক্স, তোমাকে বেছে নিতে হবে। তো আমি তখন অনেক মানে একটা রাত্রি পুরো সময় নিয়েছিলাম, পরের দিন সকাল সকাল উঠে বাবাকে বলি না আমি ভিএফএক্সই করবো, কারণ আহ, ছবি তো আমি তৈরি করছি, শুধু সেই ছবি হেঁটে চলে বেড়াবে আর কি, স্থির থাকবে না। তো তারপরে ভিএফএক্স নিয়ে পড়াশোনা করি, এবং আমার বেশি দিন স্ট্রাগল করতে হয়নি, গ্র্যাজুয়েশনের ইমিডিয়েট পরে পরেই আমি চাকরি পেয়ে যাই, ভিএফএক্স নিয়েই চাকরি পাই। গ্র্যাজুয়েশন চলাকালীনও আমি একটা চাকরি করতাম, সেটা সায়েন্স জার্নালিস্ট হিসেবে চাকরি করতাম, যেহেতু আমার আম, পড়াশোনা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে। তো সেখানেও একটা মজা আছে, আমি সেই সময় আহ, আমি জানি না তোমাদের আড্ডার ফরম্যাটটা জানি না, আমি কিন্তু বক বক করতে থাকছি, যদি কোথাও মনে হয় আমাকে না না না, থামিও। প্লিজ প্লিজ। হ্যাঁ, তো আমার গ্রাজুয়েশনের সময় জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়ছি, সেই সময় একটা জিনিস থাকে, আমাদের এক একটা ডকুমেন্টারি তৈরি করতে হয়, এবং সেই ডকুমেন্টারি নিজেকেই এডিট করতে হয়, মানে নিজেকে বা কাউকে দিয়ে এডিট করাতে হয়। আর সেই সময় আমি নিজে নিজে বাড়িতে একটা কম্পিউটার ছিল বলে নিজে নিজে আম, একটা এডিটিং সফটওয়্যার, যেটা এখন অধিকাংশ ক্ষেত্রেই ইউজ হয়, যেটা নতুন ভার্সন, সেই রকম একটা সফটওয়্যার নিজে নিজে শিখি, যে কিভাবে ভিডিও ফাইল নিতে হয়। আর তখন তো এরকম মোবাইলে ভিডিও করা যেত না, আম, এবং আমাদের কাছে ভিডিও ডিভাইসও ছিল না, মানে আমার কাছে ছিল না অ্যাটলিস্ট। হ্যাঁ, তো নেট থেকেই বিভিন্ন ভিডিও ডাউনলোড করে সেটাতে মানে অন্য গানের সঙ্গে অন্য ভিডিও লাগিয়ে ইত্যাদি ইত্যাদি এসব করতাম টুকটাক। এবং যেহেতু এডিটিংটা পছন্দ, আমার বাবা অদ্ভুত ছিলেন, আমাকে অদ্ভুতভাবে উৎসাহ দিতেন। আম, হঠাৎ একদিন বললো, আচ্ছা তোর এডিটিং পছন্দ, বাড়িতে টুকটাক করছিস, ঠিক আছে চ তোকে একজনের সঙ্গে পরিচয় করাবো। তিনি হলেন
দুলাল দত্ত, মানে সত্যজিৎ রায়ের সব ফিল্ম যিনি এডিট করেছেন তার সঙ্গে গিয়ে পরিচয় করালেন। তার বাড়িতে চলে গেলাম বেহালাতে। উনি খুব গ্রাউন্ড টু আর্থ মানুষ, হ্যাঁ, মানে খুবই গ্রাউন্ডেড। উনি প্রচন্ড আহ, আপন করে নিয়ে আমাকে শেখাতে শুরু করলেন, কথা বলে, কোনো অ্যাপারেটাস নেই, কোনো যন্ত্র নেই। উনি বললেন, কনসেপ্ট বললেন কিভাবে এডিট এডিট করতেন উনি, এবং ওই আহ, দুজনে হাতে তালি দিলে কিভাবে হুশ করে উঠে যেত সেই সবগুলো ডিসক্লোজ করলেন। যে এটা এটা এখন অনেক মানুষই জানে, বলতে অসুবিধা নেই। এরকম বড় দুটো প্ল্যাটফর্ম তৈরি করে সেই দুটো প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে নামতো দুজনে, নেমে এই হাতটাকে এরকম জোড়া করতো, সেটাকে রিভার্সে চালানো হতো যেন এরকম ভাবে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এই এই জাতীয় জিনিসগুলো করা হতো, এবং সবই স্থির ক্যামেরায়। এবার আমি তখনও ভিএফএক্স নিয়ে ভাবনা চিন্তা করছি, তখন ভাবছি যে এগুলো সবই তো ভিএফএক্স যা বলছে বা যা আমি জানতে পারছি সবই স্থির ক্যামেরায়, ক্যামেরা ঘুরছে এবং তার সঙ্গে ভিএফএক্স হচ্ছে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি হলিউডে, এইটা হচ্ছে কি করে তাহলে? তখন ওটা নিয়ে পড়াশোনা করা, এবং ক্যামেরা ট্র্যাকিং বলে একখানা এখন খুবই প্রচলিত, তখন একদমই ছিল না, ক্যামেরা ট্র্যাকিং ম্যাচ মুভিং বলে একটা প্রসেস ছিল, যেটার মাধ্যমে কম্পিউটার জেনারেটেড ইমেজারি এবং ফিল্ম এই দুটোকে মার্জ করা হতো। তো সেইটা নিয়ে পড়াশোনা শুরু করতে থাকলাম, এবং আহ, সেটা আমার, আমি যেখানে ভিজুয়াল এফেক্টস নিয়ে পড়াশোনা করেছি সেখানেও খুব একটা সেটা শেখাতো না, সেখানে খুব বেসিক জিনিস শেখাতো। আহ, আর আমার একটা অভ্যেস ছিল, আমি যখন কোনো কিছু করব, কোথাও যাব, টপ মোস্ট কারুর কাছে যাব বা কোনো সংস্থায় যাব, এরকম একটা আম, ইচ্ছা ছিল তখন থেকেই। তো আমি অ্যাপ্লাই করে দিই, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ভরে দিই। রিদম এন্ড হিউজ বলে একটা স্টুডিও ছিল, আহ, তাদের ওয়েবসাইটে গিয়ে নিজের পুরো ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করে দিই, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা আমাকে কল ব্যাকও করে, কল ব্যাক করে করে বলে তুমি কি একটা পরীক্ষা দিতে চাইবে, একটা নতুন দিক আছে, ক্যামেরা ট্র্যাকিং এন্ড ম্যাচ মুভিং। আমি তখন ভাবলাম, আরে বাবা, আমি তো এটা নিয়ে জাস্ট পড়াশোনা করছিলাম, এই ডিপার্টমেন্টটা নিয়ে বলছে। বেশ, বললো আমরাই তোমাকে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবো, 2 সপ্তাহ সময় দেবো, তার মধ্যে তোমাকে কিছু একটা তৈরি করে দেখাতে হবে যেখানে তুমি ক্যামেরা ট্র্যাকিং এবং ম্যাচ মুভিং এইটা করেছো, ব্যবহার করেছো। তো এই 2 সপ্তাহের মধ্যে ওই পড়াশোনা করে পাড়ার এক কাকার কাছ থেকে একটা ছোট্ট এরকম ক্যামেরা এনে তাতে 640p ভিডিও আসতো, মানে 480x640 ওইতে আসতো, সেটাই তখন বিশাল ব্যাপার। সেইটা নিয়ে সেটাকে সেটা তখন সদ্য সদ্য মায়া সফটওয়্যারটা কাজ চলছে আর কি, মানে ইন্ডিয়াতে লোকজন নিচ্ছে, এবং ওই মায়াতে আমি ফেলে একটা ভিডিও করলাম যে আমার টেবিলের উপরে একটা মিনিয়েচার কুকুর হেঁটে চলে বেড়াচ্ছে, এই জিনিসটা আমি করে তাদেরকে পাঠাতে পেরেছিলাম। তো তারপরে সেখানে চাকরি পাই। 5 বছর সেখানে চাকরি করতে করতে আমি ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করি নিজের মতন করে, প্লাস ড্যান এন্ডার্স বলে একজন স্ক্রিন প্লে রাইটার রয়েছেন, তার কাছে আমি অনলাইন একটা কোর্স করি। তখনকার অনলাইন কোর্স এখনকার মতো নয়, মানে এত ইন্টারঅ্যাক্টিভ না। তখন এরকম থ্রেড তৈরি হতো, লোকে প্রশ্ন করতো, মানে লিখেই প্রশ্ন করতো, তার উত্তরটাও লিখেই আসতো, এবং তিনি নিজে বাড়িতে ভিডিও করে এক একটা লিঙ্ক দিতেন, গুগল ড্রাইভ নয়, উই ট্রান্সফার নয়, তখনকার লিঙ্কগুলো অন্যভাবে জেনারেট হতো, ওই একটা স্পেস কিনে তাকে করতে হতো আর কি। তো আমি জাস্ট ওই, একটা ইন্টারাপ্ট হ্যাঁ করছি। মানে হ্যাঁ, এটা তুমি কোন সময়ের কথা বলছো যদি একটু বলো, মানে মানে টাইম এটা হচ্ছে লাইনটা আমি এটা। 2008 থেকে 2007 থেকে 2012-র মধ্যে আমি চাকরি করছি। আম, আচ্ছা এটা হচ্ছে 2009 কি 2010 এরকম সময়। তো তখন আমি আচ্ছা আচ্ছা। স্ক্রিন প্লে রাইটিংটাও ওখানে পড়ছি, প্লাস যেটা হতো, আমি যখন চাকরি করছি তখন আমি আমি চাকরি করতাম রিদম এন্ড হিউজ স্টুডিওজে, এবং রিদম এন্ড হিউজ স্টুডিওজ হলিউডের জন্য
ইয়ে বানাতো, ভিএফএক্স করতো। এটা লস এঞ্জেলস বেসড একটা কোম্পানি ছিল। আমি আমি কাজ করতাম হচ্ছে মূলত হায়দ্রাবাদ থেকে, মাঝখানে মুম্বাইয়েও গিয়েছিলাম, আবার হায়দ্রাবাদ থেকেই কাজ করতাম। এবং আহ, তো এই যে বিভিন্ন আম, বিদেশি ফিল্ম, মানে বিদেশি বলবো না, হলিউডেরই ফিল্ম, হলিউডের বিভিন্ন ফিল্ম, তার আহ, কাজের সুবাদে তার স্ক্রিপ্ট আসতো, মানে স্ক্রিন প্লে লেখা স্ক্রিপ্টটা পুরো আসতো আমাদের কাছে, আমরা সেগুলো পড়তাম। এবং আমি একা নই, আমাদের স্টুডিওতে এরকম অনেকেই ছিল যারা নিজেদের কাজটুকু বাদ দিয়েও গোটা গোটা স্ক্রিপ্টটা পড়তো। তো আমিও পড়তাম এবং ওখান থেকে লেখাটা শিখতাম আর কি, চেষ্টা করতাম আর কি। তো তারপরে একটা প্রচন্ড দুর্ঘটনা ঘটে। এটা হচ্ছে ডিয়ার ডেভিল বলে একটা ফিল্ম বেরিয়েছিল। হুম। ডিয়ার ডেভিলের পার্ট 1 না পার্ট 2 মনে পড়ছে না, বোধহয় পার্ট 2 বোধহয়। সেই সময় আম, একটা স্ক্রিপ্ট আগে থেকে লিক হয়ে যায় মার্কেটে, সিনেমাটা বেরোনোর আগে থেকে। সেই ঘটনার পর থেকে আর এই যে স্টুডিওতে স্ক্রিপ্ট পাঠানো, সেই ব্যাপারটা বন্ধ হয়ে যায় আর কি। তো তার আগে পর্যন্ত আমরা পড়ার সুযোগ পেয়েছিলাম। পড়ে আম, আহ, ওই আই এম সরি, এটা বোধহয় কিছু একটা বাজছে। হুম। তো আম, ওটা পড়তে পড়তে লেখাটাও শিখলাম, প্যারালালি ভিএফএক্স এর আরো গভীরে জ্ঞান হলো, যেহেতু হাতে কলমে কাজ করছি আমি তখন। গভীরে জ্ঞান হলো কিভাবে ভিএফএক্স গুলো করা হয়, শর্ট গুলো কিভাবে নেওয়া হয়, সেইগুলো দেখলাম। আম, এবং প্যারালালি ওই কিছু ছোট ছোট শর্ট ফিল্ম তৈরি করতে থাকলাম। এবং শর্ট ফিল্ম তৈরি করতে করতে দেখলাম যে প্রথম 3টে শর্ট ফিল্মই পুরস্কার পেল, আন্তর্জাতিক কিছু পুরস্কার পেল। পুরস্কারে আমি 50,000 টাকা জিতলাম একবার। হ্যাঁ। এবং তখন 50,000 টাকা মানে অনেকটাই ছিল প্রায়। আম, ওয়াশিংটন ডিসির একটা ইয়ে ছিল, ফিল্ম ফেস্টিভ্যাল ছিল। তো সেটাতে আমি পাঠালাম এবং আমার মনে আছে আমি 24 ঘন্টায় ফিল্মটা তৈরি করেছিলাম। 24 ঘন্টার মধ্যে একটা ফিল্ম তৈরি করে পাঠাই। তাতে যেহেতু 24 ঘন্টায় তৈরি করতে হবে, মিউজিকও আমি করেছি, এডিটও আমি করেছি, শুটও আমি করেছি, বন্ধু বান্ধবদের দাঁড় করিয়ে অভিনয় করিয়েছি। এবং বেশি বন্ধু বান্ধবদের পাইনি বলে আমি আহ, আহ, ওই ছবিটা ব্যাপারে আমি বলবো পরে, কিন্তু ওই, সরি, আচ্ছা, ওকে। এখানে বাইরে একটু কিছু অ্যানাউন্সমেন্ট চলছে আর কি। বেশ। তো আহ, এই এইটা যখন জিতলাম তখন একটা কনফিডেন্স পেলাম আর কি। এবং 2010 থেকেই আমি প্ল্যান করতে করতে গিয়ে 2012 শুরুতে আমি চাকরিটা ছেড়ে দিই, কলকাতায় ফিরে আসি। তারপরে আমার ফিল্ম মেকিং এর জার্নি শুরু হয়। অনেক বেশি বড় করে বলে ফেললাম আর কি। না, না, খুবই খুবই ভালো জিনিস বললে তুমি, মানে এত সুন্দর করে হ্যাঁ, গুছিয়ে শুনতেও পুরোটা খুব ভালো বললে। লাগছিল। হ্যাঁ, কারণ আমরা তো ওই সময়টা যে 2009 to 2012 ওই সময়টা আমি ফিল্ম মেকিং সম্বন্ধে কিছু জানতাম না, কারণ আমি স্কুলিং করছি আমি তখন। তো ওই হ্যাঁ, মানে ছোটবেলা থেকে যেটা হয় যে বই পড়ে বড় হওয়া, এবং তারপরে বইটা পড়তে পড়তে একটা ভিজুয়াল ক্রিয়েট হয় যে এরকম ভাবে মানে না কি বলবো, একটা দুটো ক্যারেক্টার আর কি কিভাবে একসাথে একটা ম্যাচ করলো এবং তারপরে সে ছেড়ে চলে যাচ্ছে। আমি অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি আর কি। এবং এবার এটা যখন ভাবছি যে এটা যদি রিয়েলি হতো, যদি আমরা কোনো একটা ক্যামেরায় ধরতাম তাহলে কিরকম একটা হতো, তার মধ্যে থেকে কি হতো। তো ওটা ভেবেই যে তুমি যে ভিএফএক্স টা যখন বলছো যে এই মধ্যে আসা, মানে একটা ছোটবেলা থেকে গল্পের বই পড়তে বা তোমার যে নিজস্ব পড়াশোনা, এবার তার মধ্যে থেকে ভিএফএক্স টা যেটা, সেটা আমার মনে হয় ওই মুভিং এলিমেন্ট কিভাবে হচ্ছে সেই টা থেকে আরো আসা, মানে দুটো প্যারালালি কিভাবে আমি একসাথে আর কি বাঁধতে পারবো একটা ছবির মাধ্যমে।
হ্যাঁ, এবং মানে আমাদের আমাদের তো যদি প্রথম ছবির কথা বলি পৃথিবীতে, যে ওই ট্রেন চলে আসছে, আমরা সবাই জানি ওই ছবিটার হুম, কথা, এই হ্যাঁ লুমিয়ার হ্যাঁ যে হ্যাঁ ট্রেন ব্রাদার্স। হ্যাঁ যেটা সেটা। এবার হ্যাঁ হ্যাঁ, লুমিয়ার ব্রাদার্স। এবার ওইটাও মানুষকে চমকই দিয়েছিল। তো ফিল্মের মানে সিনেমার ইনিশিয়াল ডেজে সিনেমার উদ্দেশ্য ছিল মানুষকে চমক দেওয়া। ওই হুম কিছু ম্যাজিকের মানে যে ম্যাজিশিয়ান তার গলাটা খুলে হাতে চলে আসছে, এগুলো সবই এডিটে করা তখনকার দিনে, কিন্তু মানে ওই হুম কেটে কেটে আর কি, ফিল্ম কেটে কেটে। আহ, এই এই পুরো তখনকার ফিল্ম মেকিং এর উদ্দেশ্যটাই চমক দেওয়া ছিল। তো ভিএফএক্স এর কথা কিন্তু ফিল্ম মেকিং যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মানুষ ভিএফএক্স এর কথা ভেবেছে, এরকম নয় যে ভিএফএক্স অনেক পরে হুম এসছে। তো দুটোই প্যারালালি চলেছে। আর আমার কাছে উপায়ও ছিল না। আমি আম, বিশাল উচ্চবিত্ত পরিবারের ছেলে ছিলাম না। এবং আম, আমি যে বলবো যে আমি একটা ছবি করব, আমার বাবা সেটা প্রডিউস করবে, সেটাও হবে না। প্লাস আমাকে সার্ভাইভ করার কথাও ভাবতে হবে। তো আমার কাছে এর থেকে ভালো অপশন বোধহয় ছিল না যে আমি চাকরি করে কিছু টাকা জমিয়ে তারপরে এসে লড়াই করব আর কি। হুম। আমার মধ্যে তুমি মনে হয় যে বিভিন্ন মানে বেশিরভাগ মানে একাংশ মানে যাদের ইন্টারভিউ শুনি তাদের মেনলি এইরকমই একটা গল্প থাকে যে চাকরি ছেড়ে এই প্রফেশনে আসা বা চাকরি করতে করতে এইরকম একটা প্রফেশনে আসা। কারণ আলটিমেটলি তো আমরা সিনেমাটাকে ভালোবাসি, তো এই ভালোবাসার জার্নিটার মধ্যে বোধহয় কর্পোরেট লাইফটা আর কি বেশি দূর টানতে পারে না, আমার যা মনে হয়। না, আমার কিন্তু খুব একটা কর্পোরেট লাইফ ছিল না। আমি যদি এটা বলি এটা আমার হ্যাঁ তোমার স্নেহা চাকরিটা, তো বলছে, আলাদা, হ্যাঁ। এখানে একটা ছোট্ট আমি ডিসক্লেমার দিই, এটা তোমাকে হ্যাঁ, স্নেহা বলছে কারণ স্নেহাও কর্পোরেটে আছে এবং ও ছাড়বে ছাড়বে করছে আচ্ছা, কিন্তু ছাড়তে পারছে না, এরকম ব্যাপার আর কি। তো ও এই ভিতরটা দিয়ে এখন আচ্ছা, যাচ্ছে আর কি। একটা জিনিস বলি স্নেহা, ভয় পেলে চলবে না। হ্যাঁ, হুট করে কিছু একটা করে ফেলতে হবে, ইচ্ছা করলে করে ফেলতে হবে। আর তারপরে যখন করবে তখন নিজে একেবারে ভেতর থেকে এটা ফিল করবে যে আমি জীবনে এই ডিসিশনটা রিগ্রেট করব না। এটা যদি ভাবো তাহলে হুম কোনো, হ্যাঁ, আমার ক্ষেত্রে কি, আমি আমি যে চাকরিটা করছিলাম সেটা খুবই একটা আরামদায়ক চাকরি। হ্যাঁ, সকাল 8:30টায় যেতাম, ব্রেকফাস্ট ফ্রি ছিল, এবং গিয়ে তারপরে কাজ করতাম। লাঞ্চ ব্রেক মানে লাঞ্চ ব্রেকই তখন, যাচ্ছি যাব পরে এইসব হতো না। লাঞ্চ ব্রেক ওই সময় করতে হবে মানে করতে হবে। তারপরে ওই সকালের দিকটাই রাশ আওয়ার থাকতো। তারপরে ওই অফিসের মধ্যেই একটা মাসাজ রুম ছিল, একটা সিনেমা দেখার রুম ছিল, একটা লাইব্রেরি ছিল, একটা গেম রুম ছিল যেখানে টিটি ফুটবল ইত্যাদি ইত্যাদি খেলা যেত। সে এক অদ্ভুত কালচার ছিল, ওয়ার্ক কালচার ছিল, মানে ওখানেও আমাদেরকে স্পয়েলড করেই রাখা হয়েছিল আর কি এই চাকরিটাতে। এবং সেই কারণে মানুষজন হুট করে ছেড়ে যেতে পারতো না ওই চাকরিটা। আর হুম বিশেষ করে আমি এই এই জায়গাটা আলাদা করে বলছি, আমি 2010-এ বিয়ে করি। তখন আমি যথেষ্টই অল্প বয়সী। আমার অল্প বয়স বলবো না, ওই হ্যাঁ অল্প বয়সী বলা যায়, 26 তখন আমার বয়স। হ্যাঁ, তো 2010-এ আমি বিয়ে করি। এইবার তো সবার ধারণা হয়ে যায় এই ছেলেটা যে চাকরি ছাড়বে বলছে কোনোদিনও ছাড়তে পারবে না। কিন্তু আমি বিয়ে করার 2 বছরের মাথায় কিন্তু করেছি, চাকরিটা ছেড়ে এসেছি। তখন সবাই প্রচুর কথা বলেছিল। হ্যাঁ, সবাই মানে ফ্যামিলির মধ্যে আমার বউও হ্যাঁ বলেছিল, হ্যাঁ আমার হ্যাঁ আমার বাবাও বলেছিলেন। হ্যাঁ, তবে বাবা একটা জিনিস বলেছিলেন, হ্যাঁ ঠিক আছে তুই কর না, তুই তোর মতন করে কর। কারণ বাবা একটা জিনিস বোধহয় জানতেন যে আহ, ছেলে যদি একবার কিছু করবে মনে করে তাহলে যে কোনো প্রকারে সেটা করেই ছাড়ে আর কি, কাজের দিক থেকে হুম বলছি। জেদি হুম। ব্যাপার নয়, কাজের জেদ আর কি বলা যেতে পারে। আম, এখন যেটাকে এখনকার ট্রেন্ডিং ভাষায় যেটাকে বলা হয় ম্যানিফেস্টেশন, তাই না? হ্যাঁ না আমি তোমাকে যেটা জিজ্ঞেস করবো বলছিলাম যে মানে বলো। মাঝখানে বেশ কয়েকটা কথা হলো, মানে তুমি যখন ওই ছবিটার ব্যাপারে বললে যেটা তোমরা আর কি 24 ঘন্টার মধ্যে মানে একটা দিনের মধ্যে তোমরা পুরোটা করেছিলে, তো সেইটা নিয়ে একটুখানি বলো। কারণ এখন আমি দেখি অনেক মানে অনেকে আর কি এটা নিয়ে কথা বলে যে একটা মানে বিভিন্ন কম্পিটিশনের নামও আমি শুনি যে মানে হ্যাঁ, 50 আওয়ার্স ফিল্ম মেকিং বা 60 আওয়ার্স হ্যাঁ, বা এরকম এক একটা হয় 48 আওয়ার্স। তো এই এই বিষয়টা কতটা
চ্যালেঞ্জিং এবং এট দ্য সেম টাইম এটা কি কি ফেস, মানে তোমাকে কি কি শেখাচ্ছে আরো, মানে তুমি কোন কোন দিক থেকে আরো কিছু তৈরি করছো? প্রথমত শেখাচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব, মানে সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে সঙ্গে সঙ্গে মাথা থেকে বার করা আর কি, ট্রাবল শুটিং করা, এরকম অনেক কিছুই শেখায়। প্রথম যে আমি এরকম দুটো ফেস্টিভ্যাল, মানে দুটো কম্পিটিশনে নাম দিয়েছিলাম, দুটোই জিতেছি। প্রথমটা হচ্ছে ভাইরাল ফিল্ম ফেস্টিভ্যাল, ওয়াশিংটন ডিসির একটা ইউনিভার্সিটি থেকে ধরা, মানে এটা করা হয়েছিল আর কি, ফেস্টিভ্যালটা হয়েছিল। এবং সেটাতে আমি 24 ঘন্টার মধ্যে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছিল সেক্স। এবার সেক্স আমি কলকাতা বলছি, ভারতবর্ষে বসে কি বানাবো সেটা দিয়ে, মানে আমার পক্ষে আহ, আমাকে কেউ চেনে না, আমি কাউকে বলে 24 ঘন্টার মধ্যে তাদেরকে কনভিন্সও করাতে পারবো না যে কোনো স্কিন শো বা, সেটা আমার ইচ্ছাও ছিল না খুব একটা, তো আমি সেক্সটা একটা ফিল্মের বিষয় করব। তখন এখন এটা ইয়েতে ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, সেক্স এভরিওয়্যার বাই সমীক রয় চৌধুরী, এরকম ভাবে লেখা, মানে সার্চ করলে পাওয়া যায়। তো আমি ওরকম একটা ছবি বানাই যেটা একটু ফানি হয়। মানে আমি ছবিটার বিষয় কি বলা উচিত, কারণ খুবই ছোট্ট, 30 সেকেন্ড না 40 সেকেন্ডের ছবি সেটা, ও অবশ্য হ্যাঁ, মানে ওটা এতই ছোট ছবি একটা। ওখানে ছিল হচ্ছে ওদের যে স্পন্সর ছিল, তার একটা ট্যাগলাইন ছিল, সেই ট্যাগলাইনটাকে ব্যবহার করতে হবে, এবং আমাকে বলে দেওয়া হলো সেক্স হচ্ছে তোমার বিষয়। এবার খুব ভালো কথা, ভাইরাল ফিল্ম ফেস্টিভ্যাল, সব থেকে বেশি ভাইরাল হয় এই জাতীয় কোনো বিষয় নিয়ে কথা বললেই কেউ। তো সেটাকে কিভাবে করা যায় আমি নিজে বুদ্ধি করলাম যে একটা ইয়াং, আমি আই এম হোপিং যে এই অনুষ্ঠানটা সব প্রাপ্তবয়স্করাই দেখবে, বাচ্চারা দেখবে না খুব একটা। হুম 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 আহ, হ্যাঁ, তো সেক্সটাকে আমি ছোট বয়সে যখন ইয়াং এজে যেইভাবে ইন্টারপ্রেট করেছি, সেইটারই একটা ইন্টারপ্রিটেশন, খুব হাস্যকর একটা ছবি বানাই এবং সেটা জিতে যাই। এবং সেটার ক্ষেত্রে আমি মানুষ কম, অবজেক্টস বেশি ব্যবহার করেছি। আমি বললেই হয়তো তোমরা বুঝতে পারবে কিভাবে। একটা তালা চাবি ব্যবহার করেছি, একটা আহ, কি বলে ইসের লিফটের শাটার ব্যবহার করেছি, একটা জিমে যে ওই ইয়ে করে, জিমে যে কোনো যন্ত্র, যে বেঞ্চ প্রেস বা যে কোনো যন্ত্র, ডাম্বেল। হ্যাঁ, না না ডাম্বেল ঠিক নয়, ওই যে যেই যেই মেশিন গুলোতে ওয়েট থাকে থাকে সাজানো থাকে, আচ্ছা আর আচ্ছা ওকে একটা ওকে হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, ইয়ে ওয়েট লিফটিং লম্বা করা। মতন, হ্যাঁ, লম্বা মতন ডান্ডা থাকে, তার মধ্যে একটা হ্যাঁ 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 হ্যাঁ। আহ, আহ, কত ওয়েট নেবে সেখানে এরকম একটা হুম ছোট্ট হুম হুম হুম। জিনিস গুজে দিতে হয়, সেটা ওঠে নামে। এই রকম যন্ত্রপাতি বিভিন্ন জিনিস ইউজ করেছি, এবং তার সঙ্গে আই রিমেম্বার, আমি বোধহয় কোনো একটা ছবি থেকে মেগান ফক্সের গলার একটা ছোট্ট ক্লিপ ইয়ে কেটে বার করে সেটা ইউজ করি, এবং সেটা একটা অদ্ভুতুরে ফানি শর্ট ফিল্ম তৈরি হয়, যেটা নিয়ে পরে অন্য একটা ফেস্টিভ্যালে ওই একই ছবি আমি পাঠিয়েছিলাম, সেটা বুদ্ধবাবু দেখেছিলেন। এবং আহ, উনি উনি ওই ফিল্ম ফেস্টিভ্যালটার জাজ ছিলেন, উনি ওটা দেখেছেন, দেখে উনি হাসতে হাসতে নাকি চেয়ার থেকে পড়ে গেছেন, এই জাতীয়। উনি আনন্দবাজারে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমার ছবির নাম করে, আমার নাম নেননি, আমার ছবির নাম করে। এবং তারপরে উনি ওই ফেস্টিভ্যাল অথরিটির কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে আমাকে ওনার বাড়িতে ডেকেছিলেন। মানে এটা আমার কাছে একটা বড় ব্যাপার। আমি সেই সময় চেন্নাইয়ে ছিলাম, চেন্নাই থেকে ফিরে ওনার বাড়িতে যাই, এবং আহ, আমার মনে আছে উনি আমাকে অনেক সাহস দেখান। উনি বলেন যে আহ, আমি খুব আমি খুব শাই ছেলে ছিলাম, এখনো কিছুটা, খুব বেশি ডেসপারেট না। আমার মনে ইচ্ছা ছিল যে আমি ওনাকে বলি, ওনার সঙ্গে কাজ করব, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। হ্যাঁ, এবং এটা যে বলা যায় সেটাই জানতাম না। হ্যাঁ, পরে দেখলাম যে লোকজন বলছে। তো উনি আমাকে বসে বললেন যে তুমি যেরকম ভাবে ভাবনা চিন্তা করো, সেটা সাধারণ মানুষের থেকে অনেকটা আলাদা। তুমি এই ভাবনা চিন্তাটাকে নষ্ট হয়ে যেতে দিও না,
তোমার আশেপাশে অনেক আবর্জনা তৈরি হবে, ওনার ভাষায় আর কি, আবর্জনা তৈরি হবে, সেগুলো দেখে যেন তোমার এই চিন্তার ধারাটাকে চেঞ্জ করে দিও না বলে উনি বিদেশ থেকে কিছু চকলেট এনেছিলেন, সেগুলো আমাকে খাইয়েছিলেন, আমার মনে আছে। হ্যাঁ, যাই হোক, এই একটা ফেস্টিভ্যাল আমি জিতেছিলাম। আর তারপরে সেটা হচ্ছে চাকরি করা সময়ই, কিন্তু চাকরি করার আচ্ছা। সময় ওই ফেস্টিভ্যালটা করেছিলাম, 24 ঘন্টার মধ্যে করে জিতেছিলাম, ওটায় 50,000 টাকা জিতেছিলাম। আর তারপরে আমাদের একটা এই পেপসি বলে যে ইয়ে রয়েছে, কোল্ড ড্রিঙ্ক রয়েছে, পেপসির একটা ও ইয়েস আভি বলে একটা ক্যাম্পেইন হয়েছিল। আহ, ইয়ে ধোনির গলা ছিল তাতে, হ্যাঁ, ধোনি একটা রিসাইট করছে সেইটা। তো সেইটাও এরকমই ছিল যে 24 ঘন্টার মধ্যে ফিল্ম বানাতে হবে এবং সাবমিট করতে হবে। তো আমরা সাবজেক্ট পাই ক্রিকেট, এবং ধোনির গলার ওইটা পাই, এবং রাতারাতি, সরি সাবজেক্ট ছিল না, সরি আই এম সরি, একদমই সাবজেক্ট ছিল না, আমরা সাবজেক্ট পাই হচ্ছে ওই গলাটা যেটার সঙ্গে ফিট করবে সেরকম। তো ধোনির গলা অটোমেটিক্যালি আমাকে ট্রিগার করেছিল ক্রিকেট। তো আমি আমার এখানে তখন আমি চলে এসেছি আর কি, 2012 শেষের দিকে এটা বোধহয়, চলে এসেছি কলকাতায়। আমার বন্ধু বান্ধবদের সকলকে ফোন করে বলি যে ক্রিকেটের জন্য কি করতে পারবি, বলছে সব পারবো, এরকম বন্ধু বান্ধবরা ছিল। হ্যাঁ, যারা ক্রিকেট ভালোবাসতো তাদেরকে বলেছিলাম ক্রিকেটের জন্য কি করতে পারবি, আর যারা ফিল্ম ভালোবাসতো তাদেরকে বলেছিলাম আর কি ফিল্মের জন্য কি করতে পারবি, করে সবাইকে রাত্রিবেলা নিয়ে আসি, এসে সারা রাত আমরা শুট করি। সারা রাত শুট করে পরের দিন সারা দিন ধরে এডিট চলে, ওটার এডিট এবং প্রপারলি বসানো ইত্যাদি। কারণ খুব ক্যামেরা খুব অত্যাধুনিক হলেও আমার যে এডিটের জন্য যে সিস্টেমটা ছিল সেটা অতটা আধুনিক ছিল না, পুরনো সিস্টেম ছিল। তো ওই করে ফাইনালি জমা দিই, এবং আমার মনে আছে 1 মিনিট বাকি থাকতে আমার সাবমিশন হয়, টাইমের 1 মিনিট বাকি থাকতে সাবমিশন হয়, এবং আমরা ওটাও জিতি। তো এইটা করতে গিয়ে আমরা যেটা সব থেকে বড় প্রবলেম ফেস করি সেটা হচ্ছে টেকনিক্যালিটি। কারণ অধিকাংশ নতুন ফিল্ম মেকাররা টেকনিক্যালিটির দিক থেকে কাঁচা। তারা যদি গোড়াতেই টেকনিক্যালিটি, মানে এডিট সেট আপ, কম্পেটিবিলিটি, কোন অ্যাসপেক্টে শুট করব, কিরকম লাগবে, শুধু অ্যাস্থেটিক নয়, টেকনিক্যালিটিটাও যদি একটু শেখে, পড়াশোনা করে নেয় অ্যাটলিস্ট, তাহলে এইরকম ফেস্টিভ্যালস গুলোর ক্ষেত্রে একটা মানে একটা অতিরিক্ত একটা আগের থেকে নলেজ থাকবে, যেটা অতিরিক্ত হেল্প করবে। এবং এটা হাতে কলমে করা, এই যে 24 ঘন্টা বা 50 ঘন্টার মধ্যে ফিল্ম তৈরি করা, এটা করলে না অনেক কিছু এর থেকে শেখা যায়। কি কি ট্রাবল হতে পারে, একটা ফিল্মের জন্য অ্যাকচুয়ালি কতটা প্রি প্রোডাকশন করতে হয়, না হলে এই প্রবলেম গুলোতে পড়তে হয়, সেইগুলো বোঝা যায় এইরকম ফিল্ম ফেস্টিভ্যাল গুলোর ক্ষেত্রে। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস তোমাকে বলছি, তোমার ইমেজটা মাঝে সাঝে একটু দাঁড়িয়ে যাচ্ছে আর কি, মানে পজ হয়ে আচ্ছা, যাচ্ছে। কোনো ও ও, মানে সাউন্ড একদম ক্লিয়ার আছে, সাউন্ড নিয়ে কোনো অসুবিধা নেই, মানে ছবিটা আমার মাঝে তো সাঝে ওয়াইফাইতে, আটকে যাচ্ছে। আমার ওয়াইফাইতেই হচ্ছে, সুতরাং আমি নট শিওর যে কিভাবে কি হচ্ছে আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি মানে একটা জিনিস সাউন্ডটা। তো করি, হ্যাঁ আমি একটা জিনিস তো করিনি, আমার তো এই ভিডিওটা আমার টাইমলাইনে শেয়ার করা উচিত, তাহলে হ্যাঁ, হ্যাঁ, গিয়ে হ্যাঁ, হ্যাঁ, সেটা। এখন লাইভ দেখতে পেত লোকজন, তাই না? হ্যাঁ, 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 সেটা সেটা যাই হোক, করে দাও তুমি, বরং একটা কাজ হ্যাঁ, করতে পারো, একবার জাস্ট রিজয়েন করতে পারো তুমি, মানে আমার মনে হয় ওকে, ইমেজটা ওই কারণে মানে কোনো একটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে। ওকে, আমি করছি। হ্যাঁ, 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 একটা মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য মানে একটু প্রবলেম হচ্ছিল আমাদের। তো সমীকদা আসছে আবার। খুব ভালো মানে আলোচনা হচ্ছে, এবং আমার মনে হয় যারা নতুন যারা কাজ শুরু করবে তাদের জন্য এটা একটা রীতিমতো মানে মাস্টার ক্লাস হ্যাঁ, বলতে পারা যায়, কি বলিস? হ্যাঁ, একদমই তাই। কারণ অনেকেই আছে যারা বলে ভিএফএক্স টা কি জিনিস, অনেক একটা হিউজ জিনিস আর কি, শেখার বিষয়। কারণ ওটা মাথাও লাগে এবং আমার জিনিসটা জানতেও লাগে। এবং সাইমালটেনিয়াসলি আমার মনে হয় সিনেমাটোগ্রাফি এবং
তো ভিডিও এডিটিং দুটো কিন্তু একসাথে, হ্যাঁ দুটো কিন্তু একসাথে আমি যদি মাথায় রাখতে পারি দেন তাহলে ভিএফএক্স টা আমি ঠিকভাবে আর কি ক্যাপচার করতে পারবো। রাইট। তো আশা করছি কিছুক্ষণের মধ্যেই সমীক্ষা হয়তো জয়েন হয়ে যাবে। আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেবেন। সমীক্ষা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ আমার হ্যাঁ কথা হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে? বেশ বেশ, বলো। হ্যাঁ। না এবার মানে এই মানে মানে তুমি যেটা বললে আর কি তোমার ছবিটার ব্যাপারটা নিয়ে আর কি, এবং সেখানে তুমি যে পরিচালকের কথা বললে আর কি একটু আগে, সেই পরিচালকের একটি কথা মানে তোমাকে বলেছিলেন তিনি যে মানে তোমার যে ছবির যে মানে গল্প বলার ধরনটা সেটা কোথাও গিয়ে একটা আলাদা, এবং সেটাকে তুমি জাস্ট রাখো এবং এটাকে নিয়ে এগিয়ে চলো। এটা হুম হুম আমার বা স্নেহার ক্ষেত্রেও মনে হয়েছে তোমার শুধু ছবি বলে বলছি না, তোমার অন্যান্য যে আরো কাজ আমরা দেখলাম যেগুলো ধরো মানে মিউজিক ভিডিও বলি বা শর্ট তোমার ফিল্ম অনেক হ্যাঁ বানিয়েছো যে ছোট শর্ট যে ফিল্ম গুলো। ছবিগুলো, হ্যাঁ ঠিক ঠিক, হুম সেগুলোর মধ্যেও একটা কোথাও আমি দেখলাম অন্য রকম একটা ন্যারেটিভ স্টাইল আছে, যেটা সচরাচর আমাদের এখানে খুব একটা আমি দেখিনি। মানে হয়েছে বাট সেটা মানে রেসপেক্টিভলি অনেক কম আদার্স যে ধরনের আমরা কাজ দেখি। তো এই স্টাইল অফ প্যাটার্নটা তুমি কিভাবে মানে নিয়েছো, বা তুমি কোথা থেকে ইন্সপায়ার্ড, বা তোমার এই ভাবনাটা কিভাবে এসেছিল? মানে আমি সেই কারণেই জিজ্ঞাসা করছি এই প্রশ্নটা আর কি। মানে একটা হয় না যে কিছু একটা দেখার পরে আমার মনে হয় যে না আমি তো ঠিক এটাই বলতে চাই, বা এরকম কিছু হয়েছিল নাকি তোমার এটা জাস্ট মানে অর্গানিক্যালি ভিতর থেকেই মনে হয়েছে যে আমি এটাই বলবো, এরকমই একটা কিছু হতে পারে? হুম হুম। আম, এরকম তো প্রচুর ছবি দেখে আমরা, মানে আমি ছোটবেলা থেকে প্রচুর ছবি দেখেছি, হুম। যেটাতে আমার মনে হয়েছে আহা কি দারুণ গল্প বললো, আহা কি দারুণ ভাবে দেখালো। মানে আমি যখন, আমার মনে আছে লোলা রেন্ট, যেটা ইংরেজি নাম হচ্ছে রান লোলা রান, আহ, সেই ছবিটা যখন প্রথম দেখেছিলাম তখন আমার মনে হচ্ছিল আহা এ তো দুর্দান্ত একটা ছবি। মানে এই রকম ছবির গল্প বলা, এটা এটা কিভাবে অ্যাডাপ্ট করা যায়, এটা আসে কি করে একটা মানুষের ভেতরে। আহ, কিন্তু প্যারালালি যখন আমি দেখি একটা কোনো আওয়াজ শোনা যাচ্ছে, একটা দের ইজ আ হাউলিং সাউন্ড, তোমরা পাচ্ছ কি কেউ? না না। না পাচ্ছি না, এক মিনিট আমি মিউট। হ্যাঁ, হ্যাঁ বোধহয় ওখান থেকে কোনোভাবে আসছিল আর কি। এনিওয়ে, তো আমি এরকম ভাবে ভেবেছি যে আম, এই ছবিটার মতো যদি আমি একটা ছবি করতে পারি, ওই ছবিটার মতো যদি ছবি করতে পারি, কিন্তু তারপরে পরে গিয়ে বুঝলাম আম, ছবি একটা ছবি আরেকটা ছবির মতো হতে পারে, কিন্তু আহ, একটা ছবি আরেকটা ছবির মতো করে করা যায় না। মানে সেটা সেটা হয় না, সেটা মানে যেগুলো কপি কাজ হয়, একটা ইয়ে থেকে একটা ছবি থেকে কপি করে আরেকটা ছবি তৈরি করা, বা একটা অ্যাডাপ্টেশন থেকে আরেকটা অ্যাডাপ্টেশন তৈরি করা, মানে একটা ছবি থেকে একটা অ্যাডাপ্টেশন তৈরি করা আর কি। আহ, এইগুলোতে আমি খুব একটা বিশ্বাস করি না এখন, তো আরোই করি না, কারণ আমি যখন নিজের মতন করে একটা ছবি লিখি তখন কিভাবে ছবিটা দেখাবো সেটা না আমি নিজে দেখতে পাই। আমি যখন লিখছি তখনই আমি দেখতে পাই নিজের চোখে, এবং সিনেমাটা তৈরির আগে বহুবার দেখতে পাই। যেরকম আমার এখন একটা ছবি শুট করতে যাচ্ছি, এখনো যেহেতু অ্যানাউন্স করিনি, আহ, আহ, মানে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে, সেই কারণে হয়তো আমি খুব বেশি বলতে পারছি না ওটা সম্পর্কে। কিন্তু এই মুহূর্তে আমি ছবিটা মানে আমার আমার বোধহয় 18 না 19 নম্বর ড্রাফট চলছে এখন ছবিটার। তো আমি ছবিটাকে এখানেই শেষ না, ছবিটা যতদিন না শুট করতে যাচ্ছি, ফ্লোরে যাচ্ছি, ততদিন আমার মাথা চলতেই থাকবে। কিন্তু ফ্লোরে গিয়ে হার্ডলি আমি হয়তো কিছু চেঞ্জ করব, কারণ
ছবিটা দেখে দেখে আমাকে বিশ্বাস করতে হবে যে ছবিটা ভালো হয়েছে, আমাকে নিজেকে এন্টারটেইনড হতে হবে। এবার সেইটা হতে গিয়ে যেই যেই রকম ট্রিটমেন্ট, যেরকম ক্যামেরা অ্যাঙ্গেল, বা যেরকম সাউন্ড ডিজাইন, বা যেরকম অভিনয়, যেগুলো আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, সেটা যতক্ষণ না আমি নিজে এন্টারটেইনড হচ্ছি, বা আমার ভালো লাগছে, বা আমাকে কাঁদাচ্ছে, বা আমাকে হাসাচ্ছে, ততক্ষণ আমি সেই ন্যারেটিভটা চেঞ্জ করতে থাকবো। আর ঠিক যেই মুহূর্তে মনে হবে এই তো এটাই আমি চেয়েছিলাম, তখন গিয়ে লেখাটা ওখানে থামবে। তো এই প্রসেসটার মধ্যে গেলেই কিন্তু একটা একটা ফিল্মের ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। এবার তুমি বলবে যে তার মানে যেসব ডিরেক্টররা নিজেরা নিজেদের গল্প লেখেননি, যারা গল্প থেকে অ্যাডাপ্ট করেছে বা অন্য কিছু থেকে অ্যাডাপ্ট করেছে, তাদের কি নিজস্ব ফিল্মের ল্যাঙ্গুয়েজ নেই? অবশ্যই আছে, তাদেরও নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু তাদের কাজের প্রসেসটা আমার খুব ভালো করে, মানে আমি জানি, পড়েছি বইয়ে, কিন্তু আমি খুব ভালো করে বুঝিনি, কারণ আমি সেটা করিনি এখনো। আমি যেটা করেছি এখনো পর্যন্ত, আমি 3টে ফিচার ফিল্ম করেছি, ডি মেজর, মাশরুম। লোকে জানে শুধুমাত্র বেলাইনটাই, কারণ বেলাইনটা সিনেমা হলে রিলিজ হয়েছে, মানুষজন পছন্দ করেছে, মানুষজন সেটা নিয়ে কথা বলেছে, তো সেই কারণে বেলাইনটা জানে। কিন্তু তার আগে আমার প্রথম ফিচার ফিল্ম হচ্ছে ডি মেজর, যেটা খুব ইন্ডিপেন্ডেন্টলি করা, একটা ক্রপ সেন্সর ক্যামেরা 550D দিয়ে গোটা ফিল্মটা শুট করা, এবং মজাদার কিছু ঘটনাও আছে তার সঙ্গে। মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা, যাদের পকেটে একটা পয়সা নেই, তারা কিভাবে ফিল্ম তৈরি করে, সেটার একটা ক্লাস নেওয়া যেতে পারে ডি মেজরের মেকিং দিয়ে আর কি। যাই হোক, তো সেইটা তৈরি করেছি, সেটাও আমি নিজেই লিখেছিলাম। যতগুলো শর্ট ফিল্ম রয়েছে, অধিকাংশ অ্যাড ফিল্ম যেগুলো আমি বানাই, যেটা আমার প্রফেশন, অ্যাপার্ট ফ্রম মেকিং ফিচার ফিল্মস, সেগুলোর অধিকাংশ স্ক্রিপ্ট আমারই লেখা। তবে অ্যাড ফিল্মের প্রসেসটা তো আলাদা, সুতরাং ওটা এর সঙ্গে গোলাচ্ছি না। কিন্তু ফিচার ফিল্মের ক্ষেত্রে ডি মেজর, মাশরুম, যেটা 2023-এ নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল, যেখানে একমাত্র বাংলা ছবি ওটাই গিয়েছিল। এবছর সৃজিত দা বেস্ট পেলেন, স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পেলেন ওই সেম ফেস্টিভ্যালেই, পদাতিকের জন্য। হ্যাঁ, তো যেটা আমি বারবার বলি, এটা সৃজিত দার বেস্ট ছবি এখনো পর্যন্ত, পদাতিক। আমি বহু জায়গায় বলছি, এবং আমি অনেক কিছু শিখেছি ওই ছবিটা থেকে, বিশেষ করে স্ক্রিন প্লে, এডিটিং, এই ব্যাপারে অনেক কিছু শিখেছি। তাই জন্য আমি একাধিকবার দেখেছি, এবং আবারও দেখবো, শেখার জন্য মূলত। এনিওয়ে, তো প্রসঙ্গ হচ্ছে আমি যদি নিজে লিখি, তাহলে আমি ছবিটা পরিষ্কার দেখতে পাই। এটাই আমার প্রসেস একটা ফিল্ম তৈরি করার, এবং এই প্রসেসে নিজের একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা খুব সহজ। যেখানে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে একটা গল্পকে নিয়ে, সেটাকে নিজের মধ্যে, যা পড়েছি আমি, নিজের মধ্যে নিয়ে সেটাকে মানে the directors mull over it and then create something that is wonderful, that is beyond the text. তো সেটারও একটা প্রসেস আছে, আমি এখনো পর্যন্ত ওটা করিনি বলে ওটা আমি ওই বিষয়ে কথা বলবো না আর কি। আচ্ছা, আমার মনে হয় যে একটা ডিরেক্টর সত্যি এডিটিং টেবিলে যেটা হচ্ছে সেটা আগে থেকে দেখতে পায়, এবং সেই জন্যই হয়তো মানে ওই চলচ্চিত্র নির্মাতা এরকম বলা হয়। কারণ আমি যখন লিখছি যে গল্পটা, সেই গল্পটা যখন আমি দেখতে পাচ্ছি যে কিভাবে আমি শুটিং করব, এবং কাকে, মানে এই মানে মূলত এই ছবির জন্য আমি কাকে কাস্ট করছি, বা আমার মাথায় কে আসছে যে এই ধরনের চরিত্রটার মধ্যে খাপ খেয়ে যেতে পারে, এবং তারপরে আমি কিভাবে চাইছি যে সেটা দর্শকের কাছে দেখাবো, যে এডিটিংটা কিভাবে হবে, বা তার লাইট, আর্ট ডেকোরেশন, সাউন্ড, মিউজিক, সবকিছু মিলিয়ে আমার মনে হয় একটা ডিরেক্টর যতটা দেখতে পায়, সেই পুরো একদম লাস্ট মুমেন্ট পর্যন্ত সেটা মানে সে লিখছে বা সে জিনিসটাকে
স্ক্রিপ্ট করছে, সেই কারণেই হয়তো দেখতে পাই। কারণ আমি, তুমি যে অ্যাডাপ্টেশনের কথাটা বললে, অ্যাডাপ্টেশনটা অবশ্যই যে গল্পটা পড়ে নিলাম এবং তারপরে তো আমার মতন আমি একটা স্ক্রিপ্ট বানাচ্ছি। কারণ আমি যেহেতু সত্যজিৎ রায় পথের পাঁচালী পড়েছেন এবং উনি তারপরে যে জিনিসটা আর কি আমাদের ছবিটার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, ওনার একটা আলাদা স্ক্রিপ্ট ছিল। ওই বইয়ের সাথে হয়তো, হ্যাঁ, ওই বইয়ের যে ব্যাপারটা আছে সেটাকে অ্যাডাপ্টেশন করে। তো আমার মনে হয় যে দুটো জিনিসটাই একই, যে আমাকে নিজেকে তো স্ক্রিপ্ট বানাতে হচ্ছে, এবার সেইখানে আমি আমার জিনিসটা দেখতে পাচ্ছি যে আমি কি হবে আলটিমেটলি। না, এই যে তুমি যেরকম বললে না, আমাকে নিজেকে স্ক্রিপ্টটা বানাতে হচ্ছে, অনেক ডিরেক্টর রয়েছেন যারা নিজেরা স্ক্রিপ্ট লেখেন না, নিজেরা স্ক্রিপ্ট প্লে লেখেন না, অন্যের স্ক্রিপ্ট লেখে, স্ক্রিন প্লে লেখে, তারা গিয়ে ডিরেক্ট করেন। এই প্রসেসটায় আমি আসিনি এখনো। তো এই প্রসেসটা আমি আমি খুব জোর গলায় বলতেও পারছি না যে কোনোদিন করব না, হ্যাঁ, কিন্তু খুব যে করার ইচ্ছা আছে তা নয়। আমার ইচ্ছা, যেই যেই প্রসেসটায় আমি কাজ করছি, আমি অনেক আমার বন্ধু বান্ধবদের আলোচনার মাঝখানেও অনেকবার বলেছি, ওকিয়াগারি বলে আমি একটা শর্ট ফিল্ম করেছিলাম, মির্দা ছিল তাতে। স্নেহা, তোমার ওই ইয়েটাকে মিউট করো একটু, মাইকটাকে। হ্যাঁ, তো ওকিয়াগারি ওকিয়াগারি যখন তৈরি করছিলাম তখনও আমাকে জিজ্ঞাসা করেছিলেন এক পত্রকার যে আপনি কি সবসময় নিজের গল্পেই কাজ করবেন? তখন আমি তাকে বলেছিলাম, সেই কথাটা আজকেও রিপিট করতে ইচ্ছা করছে, সেটা হলো যে আমি হয়তো ফিল্ম না বানালে আমি হয়তো রাইটার হতাম, হয়তো আরো একটু বেশি স্ট্রাগল করতাম, কিন্তু রাইটার হতাম। কারণ আমার গল্প বলতে ভাল লাগে ছোটবেলা থেকে, এবং গল্প ভাবতেও ভাল লাগে। ছোটবেলায় কিভাবে গল্প ভাবতাম, আমি বাসে বা ট্রেনে কোথাও যদি বসে থাকি, একটা লোককে দেখতাম, যে কোনো একটা লোক যে প্রথম আমার চোখে পড়লো, সেই লোকটা হয়তো খুঁড়িয়ে হাঁটছে। এবার আমি সেইটা নিয়ে সেই গল্পের চলে যেতাম, কেন সে খুঁড়িয়ে হাঁটছে, তার কি সদ্য পা ভেঙেছে, নাকি কোথাও ব্যথা খেয়েছে। এবার ব্যথা খেয়েছে, কিভাবে ব্যথা খেতে পারে, সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে, নাকি লোকটাকে কিরকম, লোকটার চাহনির মধ্যে কিরকম একটা ব্যাপার ছিল, লোকটা কি চুরি করতে গিয়ে পাঁচিল টপকাতে গিয়ে পায়ে ব্যথা খেয়েছে, হ্যাঁ, নাকি চুরি করে পালাচ্ছিল, তখন অপশন বি আসে আর কি, চুরি করে পালাচ্ছিল, পুলিশ ধরেছে, তারপর খুব মেরেছে, তার জন্য ল্যাংড়াচ্ছে। মানে এইগুলো, এটা আমি একটা উদাহরণ দিলাম, খুব ওয়াইল্ড উদাহরণ, কিন্তু এরম ভাবে আমি কিছু একটা দেখলেই ছোটবেলায়, আমার যখন আমি মানে একটু গল্প পড়া এবং গল্প বোঝা শিখেছি, তখন থেকেই আমি গল্প ফাঁদতে ভালোবাসি। তো হয়তো এটা ডিরেক্টর না হলে আমি গল্প লিখতাম আর কি। তোমার এই যে মানে বিভিন্ন রোল আর কি, মানে নিজের মধ্যে নেওয়া, ধরো তুমি রাইটারের ব্যাপারটা যেরকম বললে, তুমি ভিএফএক্স ও তুমি যেরকম একটা তুমি করেছো, তুমি ভিএফএক্স টা জানো, তুমি আবার অ্যাট দ্য সেম টাইম তুমি ডিরেকশন দিচ্ছ। আমি আরেকটা জিনিস যেটা, তুমি অভিনয়ও করেছো আমি দেখলাম বেশ কয়েকটি কাজেতে। আমার আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, যেটা আমি স্নেহা গত দুদিন আগে আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে তুমি একটি বা দুটি আমি কাজ, মিউজিক ভিডিও দেখলাম যেখানে তুমি র্যাপ লিখেছো এবং গেয়েছো। সো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে এই বিষয়টা একটুখানি তুমি মানে বলো, মানে আমি জানি না, হয়তো অনেকেই এই বিষয়টা হয়তো জানে না। মানে আমি দেখছিলাম, মানে সেটার কয়েকটা ভিউ খুব যে বিশাল তা নয়, কিন্তু আমার মানে থ্রু আউট দুর্দান্ত লেগেছে। বিশেষ করে একটি গান আমার মনে পড়ছে, এই মেয়ে বলে, বা এই মেয়েটি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি জানি না, মানে আজকের এই এই কন্টেম্পোরারি এই যে সময় আমরা যে মানে এই সময়টাকে এখন ফেস করছি, একটা টাফ সিচুয়েশন, আমার মনে হয় এই গানটা একদম অ্যাপ্ট, যাকে বলে ওই এই সিচুয়েশনটাকে ডিকোড করবার জন্য আর কি। মানে এত ভালো গানটা, মানে সত্যি কথা বলতে ভিজুয়ালটাও ইভেন অ্যাট দ্য সেম টাইম। তো এই তোমার এইটা কিভাবে কাজ করলো, মানে এই র‍্যাপ লেখা বা সেটা গাওয়া?
এটাও কি একটা দু সময় থেকে ছিল? না, এটা প্রথম থেকে ছিল না। এটা 2020-তে আমি কিছু করতে পারছি না। 2020-তে আমার আম, জীবনে একটা বিশাল পরিবর্তনের সময়। 2020-তে আমার মেয়ে হয়। আমার মেয়ে এখন 4 বছর বয়স। হ্যাঁ, প্রায় 4.5 বছর বয়স। আম, তো 2020-র মার্চ মাসে আমার মেয়ে হয়, এবং আমরা লকডাউনের মধ্যে খুব ভালো সময় কাটিয়েছি। আমার মেয়ে আমার সঙ্গে ছিল। হ্যাঁ। আহ, এবং এখন বেড়ে উঠেছে। আহ, তো ওই সময়টা আমার অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু কোনো উপায় ছিল না। কোনো ফিল্মও করতে পারছি না, কিছুই কাজ কর্ম কিছুই নেই, পুরো ঘরে আটকা। টুকরো টাকরা লিখছি, লেখাটাও ঠিক করে হচ্ছে না। যে একটা হয় একটা হঠাৎ করে যেরকম হয়েছিল আর কি, 2020 আমরা সবাই জানি, হঠাৎ করে তো একটা হল্ট, ওটার একটা ধাক্কা আছে নিজস্ব। ওই ধাক্কাটায় অনেক কিছু খারাপ হয়েছে আমার ওই সময়। আই ওয়াজ লাকি যে আমার ওই সময় আমার মেয়ে হয়েছে, যদিও যেই ভাবে হয়েছে, যেই পরিস্থিতিতে হয়েছে, খুবই একটা প্রেশারের মধ্যে ছিলাম। তো আম, ওই সময়টায় আমি কি করব বুঝতে পারছিলাম না। তো তখন আমার ওই 2020-তেই আমার কিছু বন্ধু বান্ধব, আমার ছোটবেলা থেকেই প্রচুর মিউজিশিয়ান বন্ধু বান্ধব। তো কিছু মিউজিশিয়ান বন্ধু বান্ধবদেরকে বলি, আহ, এই আমার একটা না এইরকম করার ইচ্ছা আছে, সেটা কি করা যায়। প্রথম হচ্ছে শিবাশিস বলে একজন একজন আছে, কম্পোজার। হ্যাঁ, খুবই আহ, মানে পরিচিত এবং খুবই ট্যালেন্টেড শিবাশিস, এবং চয়ন আমার খুব কাছের বন্ধু, চয়ন যে গিটার বাজায়। হ্যাঁ, এদের দুজনের সঙ্গে আমি একটা ট্র্যাক তৈরি করি, উম, আহ, যেটা নাম হচ্ছে আত্মহত্যার খসড়া। আম, আত্মহত্যার খসড়া লিখেছিলাম হচ্ছে এমন একটা পয়েন্টে, যেখানে যেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমার এই জীবনটা রাখার প্রয়োজন নেই, আমি বরং আত্মহত্যা করি। কিন্তু এই আত্মহত্যা পিছনে যে থট প্রসেস, এবং আম, সেই থট প্রসেসের মধ্যে কিছুটা লজিক্যাল, কিছুটা ইললজিক্যাল, সবকিছু মিশে থাকে। সেইটা নিয়ে প্রথম আমি একটা, এটা না মানে কিরকম করেছিলাম, আমরা রেকর্ড করেছিলাম নিজের নিজের বাড়িতে। মিক্স করে দিয়েছিল আমাদের এক বন্ধু, শ্রমিক, তার নামও শ্রমিক। হ্যাঁ। তো সব নিয়ে আহ, গানটা, না এটা বোধহয় শ্রমিক মিক্স করেনি, এটা বোধহয় নিজেই মিক্স করেছে, আমাদের শিবাশিস। যাই হোক। তো সব মিলে যেটা তৈরি হলো, তারপরে আমরা একটা ভিডিও করব ভাবলাম। কিভাবে ভিডিও করব, সবাই তো নিজের নিজের বাড়িতে আটকা। তো আমরা বললাম যে সবাই নিজের নিজের বাড়িতে মোবাইল দিয়ে ভিডিও করে পাঠাও। আমি ওই মোবাইলের ভিডিওগুলো নিয়ে আমার মোবাইলে সেটাকে এডিট করলাম, মোবাইলে এডিট করলাম। বাড়িতে কিন্তু সিস্টেম রয়েছে আমার, হ্যাঁ, এডিটের, কিন্তু তা সত্ত্বেও মোবাইলে এডিট করলাম। মোবাইলে এডিট করে একটা মিউজিক ভিডিও বানালাম, এবং তারপরে উম, যথারীতি আমার যেহেতু রূপমদার সঙ্গে একটা পরিচিতি রয়েছে, একটা বন্ধুত্ব রয়েছে, একটা আমার দাদার মতন। এবং ওই আমাকে, আমি যখন আত্মহত্যা করব ভাবছিলাম, সেই সময় আমাকে বাঁচিয়েও ছিলেন রূপম দা। আহ, তার কথার মায়াজালে আমাকে ফাঁসিয়ে ওই মুহূর্তটাকে কাটিয়ে আমাকে বাঁচিয়েছিলেন আর কি। তো সেই রূপমদার সঙ্গে, এবং রূপসাদী অবভিয়াসলি, রূপসাদীর নাম না নিলে খুব খারাপ সেটা হবে, কারণ রূপসাদী খুবই কাছের মানুষ। উনিও আমাকে অনেক ইন্সপায়ার করেছেন অনেক কিছুতে। ওনাদের সঙ্গে এরকম মিউজিক ভিডিওটা শেয়ার করে বলছিলাম যে দেখো এটা তৈরি করেছি, এটা আমরা রিলিজ করব ভাবছি, তোমাদের ওপিনিয়ন দিও। তখন রূপসাদী বললো, তোমার উদ্দেশ্যটা কি, এটা বেশি মানুষের কাছে পৌঁছাক? আমি বললাম হ্যাঁ। রূপসাদী বলল, ঠিক আছে। আম, রূপমদার সঙ্গে কথা বলে আমাকে বললো যে এটা তুমি রূপমের চ্যানেলেই রিলিজ করতে পারো যদি তুমি চাও। আমার কাছে একটা বড় ব্যাপার, রূপমদার চ্যানেলে রূপমদা ছাড়া কারুর গান, এটা তো থাকে না সাধারণত। তো তখন আমাকে ওইটা দিল। ওটা ঠিক র্যাপ বলবো না কি বলবো, তবে ওটার একটা ফিলোসফি ছিল, তোমরা পারলে রূপমদার চ্যানেলে গিয়ে দেখে নাও। আম, এবং ওই ওই হচ্ছে ওটা দিয়ে শুরু হলো। তারপরে আমি ভাবলাম যে এইটা তো যেটা মানে কনভেনশনাল র্যাপ যেরকম হয়, যেটা কথার মারপ্যাচ যেরকম থাকে, সেটা এইটাতে তুলনামূলক কম, তাহলে এর থেকে বেশি বাড়ি। তখন আমি
আমার একটু স্টাটারিং এর দোষও আছে, আমি কথা বলতে বলতে একটা ওয়ার্ডে মাঝে মধ্যে থমকে যাই, কিন্তু র্যাপে সেটা কখনোই দেখতে পাবে না, বা এখনো হয়তো শুনতে পাচ্ছ না। হ্যাঁ, তার কারণ ওই র্যাপ করতে করতেই ওটা ওভারকাম হয়ে গেছে। যদিও আমি স্টেজে অভিনয় করেছি, সেখানেও স্টাটারিং হয়নি, মানে অভিনয় করার সময় হয় না, এমনি যখন কথা বলি তখন হয়ে যায়। তো যাই হোক, ওইখানে করি, এবং তারপরে আমার বন্ধু শ্রমিক, আরেক শ্রমিক, সেও মিউজিশিয়ান, তার সঙ্গে কিছু ট্র্যাক করি। H2O বলে একটা ট্র্যাক আছে, পারলে শুনো, ওটা শুটিংটা পুরোটা জলের তলায় হয়েছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে ওটা একটু সোশ্যাল ইস্যু নিয়ে। তারপরে এইমে করলাম ইন্দ্রদার সঙ্গে, ইন্দ্রজিৎ দে। তারপরে আমার রূপম দা আমাকে জাতিস্বর সুযোগ দিয়ে। গানটাও খুব ভালো লেগেছে। ও আচ্ছা আচ্ছা, জাতিস্বর অনেক পুরনো, 2016-র গান। আমি হ্যাঁ হ্যাঁ, মানে আমি কিন্তু কয়েকটা সিনেমাতে নিজে সুর দিয়েছি, গানও লিখেছি। 89-এ আমার লিরিক্স, 89 বলে একটা ছবি, শাশ্বত চ্যাটার্জি এবং রাইমা ছিল। তো ওইটাতে আমার লিরিক্স আছে। আমি জয় চ্যাটার্জিতে আমার লিরিক্স, আমার সুরও আছে। তৃতীয় অধ্যায়, এই তিনটেই মনোজ মিশিগানের ছবি, যদিও তৃতীয় অধ্যায়তে আমি নিজেই গান গেয়েছি আবার। হ্যাঁ, তো এরকম ভাবে। আর আমার নিজের ছবি ডি মেজরে আমি আর কুনাল বলে আমার এক বন্ধু, আমরা দুজনে মিলে মিউজিকটা করেছিলাম আর কি, এবং গানও গেয়েছিলাম আমরা। তো মিউজিক্যালি আমি অনেক আগের থেকেই জড়িত, কিন্তু র্যাপটা একেবারেই নতুন আমার কাছে। রূপম দার সঙ্গে র্যাপ করার সুযোগ পাই, উজ্জয়িনীর সঙ্গে র্যাপ করার সুযোগ পাই, এরা আমাকে যখন বলে আমি খুবই ওভারওয়েলমড হয়েছি, এবং চেষ্টা করেছি নিজের সাধ্য মতন যতটা করতে পারি। আচ্ছা, না এবারে তুমি কি মানে আমি গান এটা তুমি কি গান বল বল। শিখেছো ছোটবেলা থেকে? হ্যাঁ, আমি ক্লাসিক্যাল শিখেছিলাম ছোটবেলায়। হ্যাঁ, তারপরে সেইটা। আমার কলেজে আমার ব্যান্ড ছিল একটা। ব্যান্ডটা খুব বেশি দূর এগোয়নি। তার মূল কারণ হচ্ছে, উম, যেই সময় আমরা ব্যান্ড করছিলাম সেই সময় আমাদের মধ্যে মানে অনেক শিশু সুলভ ব্যাপার স্যাপার ছিল, তাই জন্য ওই সঙ্গবদ্ধ হয়ে যে একটা বড় কিছু করব সেই জায়গাটা তৈরি করতে পারিনি। না তারপরে আমার আমি, মনে হয় কলেজ জীবনে এরকম ওই মানে এই হয় ঘটনা তুমি যেটা টুকটাক। বলছো এটা অনেকে, হ্যাঁ হ্যাঁ, মানে আমিও দেখেছি আমার বন্ধুদের ক্ষেত্রে আর কি, আমাদের একটি গ্রুপ ছিল বন্ধুদের, তাদের ক্ষেত্রে ওই একই জিনিসই ঘটেছিল আর কি। তারপরে আমার গলা খারাপ হয়ে যায়, তখন আমি গান গাইতে পারি না, তখন আমি তুলে নিই হাতে, আমি ছবি আঁকা শুরু করি, এবং এক্সিবিশনও করেছিলাম কয়েকটা। এবং ঠিক সেই সময়টা যখন আমি ওই ছবি আঁকছি, সেই সময়টাই আমি ইন্ডিয়ান আর্ট কলেজে চান্স পেয়েছিলাম, কিন্তু সেটা না করে আমি ভিজুয়াল এফেক্টস নিয়ে পড়াশোনা করতে চলে যাই আর কি। এইসব মানে, আমি না বহু জিনিস করতে ভালোবাসি, এবং আমার মনে হয় একজন ডিরেক্টরের বহু বহু জিনিস সম্পর্কে অল্প অল্প হলেও জ্ঞান থাকলে সেটা সুবিধাই হয় ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে আর কি। যেহেতু এতগুলো ডিপার্টমেন্টকে একটা ডিরেক্ট করতে হয়, একটা মানে শুধু পরিচালনা না, একটা সুপারভিশনের ব্যাপারও থাকে, সেইটা যদি একটু জ্ঞান না থাকে তাহলে নড়বড়ে হয়ে যেতে পারে বলে মনে হয় আমার। ঠিকই। না এবার যে ছবিটা নিয়ে কথা বলবো, এই বেলাইন ছবিটা নিয়ে, মানে আমি স্নেহা দুজনে একসাথে যখন ছবিটা দেখতে যাই। না না, একসাথে আমরা মানে আমরা হ্যাঁ, এই গল্পটা একটা তুই গল্প বল একটু। বলি। আমরা দুজনে বেলাইন দেখতে যাব এরকম ঠিক একদম। আমরা টিকিট কেটে নিয়েছি, টিকিট কাটার পরে আমি অফিস থেকে, যেহেতু বলা হলো প্রথমে ওই কর্পোরেট অফিসে কাজ করি এইরকম একটা ব্যাপার, তো আমি স্যারকে বললাম যে হ্যাঁ আমাকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিন, আমার ডাক্তার দেখানোর আছে। আর সেটা বললে আই থিঙ্ক যদি এরকম আই একটা হোপ ব্যাপার করে। আই হোপ তোমার স্যার এখন দেখছেন এটা। না না, উনি উনি ওনাকে ফেসবুকে অ্যাড করিনি এই কারণে। তো এবার ওনাকে বললাম যে এরম শরীরটা ভালো নেই, তো ডাক্তার দেখাতে যাবো, তো এই বলে পৌঁছেছে। এবারে মানে আমাকে এমন ভাবেই ছুটি দিয়েছেন উনি যে আলটিমেটলি, এবং তারপরে আমি অফিস থেকে যখন বেরিয়ে নন্দনে যাব, যে ট্রান্সপোর্ট ধরে আর কি, আমার আর দেখা হয়নি, প্রায় আধ ঘন্টা কেটে গেছে তারপরে আমি গিয়ে পৌঁছেছি।
তো আমাকে সৌরনীল বললো বাদ দে, আজকে আর দেখতে হবে না, কারণ মাঝখান থেকে ঢুকে আর হবে না। তো বোঝা যেত না এইটা ছবিটা, হ্যাঁ, তাই না? তারপরে আমি বললাম, না আধ না, ঘন্টা ছবির তোমরা তো মুডটাই, দেখেছো পরে। হ্যাঁ, বলো হ্যাঁ, বলো। হুম, এর পরে যখন আলটিমেটলি আবার প্ল্যান হলো যে সিনেমাটা দেখতে যাবো এবারে, দেখ এবারে পুরো প্ল্যান করে, সেদিন রবিবার ছিল, আমরা দেখতে যাব, কোনো কিছু নেই। হঠাৎ করে শনিবার বা এরকম, হ্যাঁ শুক্রবার এরকম হবে, আমার ঠাম্মা হঠাৎ হসপিটালে ভর্তি হন, মানে এইরকম একটা কন্ডিশন। আমি বলছি যে কি হবে আমার, মানে তখন ভাবছি যে এখানে কি হবে, আর ওদিকে সিনেমাটাও দেখতে যেতে পারলাম না। তো যাই হোক, আমি গেলাম, হসপিটালে গেলাম, আমি আম্মার সাথে দেখা, মানে ঠাম্মার সাথে দেখা টাকা হলো, এই সেই হলো। তারপরে আমি যখন আমি না, এবারে আমি ফিরে পড়ি। আমার বাবা বলছে যে কি হলো, হঠাৎ করে তুই এরকম তাড়াতাড়ি ফিরে যাচ্ছে? না না না, আমার একটু কাজ আছে। তখন তো আর বলতে পারছি না সেই সিচুয়েশনে যে আমি সিনেমা দেখতে যাবো। তো এইরকম একটা মানে কন্ট্রাডিক্ট ব্যাপারে, মানে যতবার আর কি লাইনে জুড়তে চাইছি আমি বেলাইনই হয়ে যাচ্ছে আর কি, ততবার সিনেমাটার সাথে একদম আর কি ম্যাচ করে গিয়েছিল। তো তারপরে আলটিমেটলি আর কি আমরা সিনেমাটা দেখি। তো দেখতে দেখার গেছি। পর আমি সব থেকে বলবো যে এডিটিং, সিনেমাটোগ্রাফি এগুলো তো পুরো আছেই, তার মধ্যে থেকে হচ্ছে শ্রেয়াদির অ্যাক্টিং। মানে আমি জানি যে হ্যাঁ, পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ গুড অ্যাক্টর আমরা সকলেই জানি, কিন্তু এই যে শ্রেয়াদিকে এরকম ভাবে এক্সপ্লোর করা, সেটা হয়তো আমি আগে খুব একটা এবং দেখিনি যে এইরকম ভাবে। এবং এবং শুধু শ্রেয়াদি বলে নয়, আমি তথাগতদার কথাও বলবো। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ তাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রেয়াদির দু একটা কাজ দেখেছিলাম তার আগে, কিন্তু আচ্ছা। আমি তথাগতদার সাথে কোনোভাবেই পরিচিত নই, মানে আমি জানতামই না, হ্যাঁ মানে আমিও নই, হ্যাঁ। আমি তার প্রথম কাজ দেখছি, তো আমি খুবই হুম হুম মানে চমকে যাই, মানে ওই মানে রোলটা দেখে আর কি। এবং মানে তথাগতদাকে আমরা সামনাসামনি মিটও করি আর কি, সেই দিনকে আমরা মানে হুম। ওই রোলটা তুমি যে দিয়েছো আর কি, এবং তিনজনকেই যে রোলটা দেয়া হয়েছে, বিশেষ করে তথাগতদার রোলটা মানে খুবই হিট করেছিল আমাকে আর কি, যে মানে এরকম একটা চরিত্র কিন্তু রোলটা যেভাবে মানে একটা থেকে একটা মানে যেভাবে চেঞ্জ হতে 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 গেছে ক্যারেক্টার আরেকটা, সেটা খুব মানে আর কি ইম্প্যাক্ট ফেলেছিল। হ্যাঁ বল তথাগত, স্নেহা। তথাগত অ্যাকচুয়ালি ওই ইয়ে, সরি তুমি কিছু বলছিলে, বলো। স্নেহা কিছু বলছিলে? হ্যালো। না না না, তুমি বলো বলো। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তো তথাগত বেসিক্যালি অডিশন দিয়ে, তথাগত শ্রেয়া দুজনেই অডিশন দিয়ে, আহ, মানে যারা বেস্ট পারফর্ম করেছে তারাই আর কি ফিল্মটায় আছে। শ্রেয়াও অসাধারণ অডিশন দিয়েছিল, এবং তথাগত দুর্দান্ত, মানে তথাগত যখন এসে বসেছিল ওকে দেখে বুঝিনি, তারপরে যখন ও অডিশনটা দিল আমার খুবই ভালো লাগলো। তারপরে আমরা ওয়ার্কশপ করেছি, প্রায় 1 মাস মতন ওয়ার্কশপ করেছি রেগুলার, কি মানে কোথায় পজ কিভাবে বলবে এগুলো না, প্রত্যেক কটা ক্ষেত্রেই, মানে প্রত্যেক কটা সিনেই কিভাবে কি হবে সেগুলো প্রায় কোরিওগ্রাফ করাই আম, ওদের সঙ্গে। এবং যার ফলে আমি যেটুকু চেয়েছি সেটুকুই, মানে যদি কারুর বেলাইনে কারুর অভিনয় খারাপ লেগে থাকে তার জন্য সম্পূর্ণ দায়ী আমি, কারণ আমি সেরকমটাই চেয়েছি বলে সেরকমটা করেছে। আর এডিটিং এর না কথা না, তোমরা কারো বললে, অভিনয় সিনেমা, একদমই খারাপ হয়নি, এই কথাটা বলার কোনো মানে মানেই হয় না আমার মনে হয়। আর এডিটিং এবং সিনেমাটোগ্রাফি সত্যি মানে, এডিটর আমার খুব কাছের বন্ধু, যার সঙ্গে আমার প্রায় ঝগড়া লাগে যখনই এডিট করতে বসে, কারণ ডিরেক্টর একরকম কথা বলে, এডিটার আর রকম রকম কথা বলে, তবেই গিয়ে বেস্টটা বেরোয়। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে দুজনের মধ্যে ঝগড়া লাগছে একটা ফিল্মকেই বেটার করার জন্য, আর কিছুই না। তো আম, সংলাপ খুবই ভালো বন্ধু আমার। সংলাপ আমার প্রথম ডি মেজর সংলাপ এডিট করেছে, তারপরে বেলাইন এডিট করলো, মাঝখানে মাশরুমটা আমি এডিট করেছি নিজে। আর এরপরে যেটা এবার শুট করতে চলেছি সেই ছবিটাও সংলাপই এডিট করছে আর কি। তো এবং সুপ্রিয়দা হচ্ছে আমার, আমাদের থেকে একটু সিনিয়র। সুপ্রিয়দা মনোজ মিশিগানের ছবি শুট করেছিলেন, 89 ছবিটা শুট করেছিলেন। আম, তারপরে তৃতীয় অধ্যায় শুট করেছে। তো এই সুপ্রিয়দা ওই
মানে ওই টিমের অংশ, আমি নিজেও মনোজ মিশিগানের টিমের অংশ, তাই জন্য ওই সূত্রে আলাপ। সেক্ষেত্রে সুপ্রিয়দা ওয়াজ আ ভেরি লাভলি বিগ ব্রাদার অন সেট, যে আহ, কি সব পুরো ব্যাপারটাকে সামলে কিভাবে সিনেমাটোগ্রাফিটা দুর্দান্ত করা যায়। এবং আমার মনে হয় সুপ্রিয়দা আহ, এখনো পর্যন্ত যে কাজগুলো করেছেন তার ওয়ান অফ দ্য বেস্ট। অনেকগুলোই ভালো কাজ করেছেন, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট সুপ্রিয়দার। আমার ছবি বলে বলছি না, সুপ্রিয়দার এফর্ট দেখে বলছি। অ্যান্ড আই টোটালি, নট অনলি মি, দ্য এন্টায়ার টিম টোটালি অ্যাপ্রিসিয়েটস দ্যাট। তপনদার আর্ট অসাধারণ। আর্ট ডিরেক্টর তপনদা, মানে এখন মুম্বাইয়েরও কাজ করেন তপনদা। এবং তমাল যে আমাদের মিউজিক করেছে, তমালকে অনেকেই চেনে, তমালের একটা ফ্যান বেস রয়েছে। তমালকে সিনেমাতে এর আগে আমরা কেউ পাইনি, মানে সরাসরি পাইনি, অ্যাজ আ মিউজিক ডিরেক্টর পাইনি। তো আমার এই ছবি দিয়ে ও কাজ শুরু করে, এবং তারপরে বেলাইন, মাশরুম, এবং আমি যেটাতে অভিনয় করেছি অসম্পূর্ণ, সেই ছবিতেও তমাল মিউজিক করেছে। আমি যেটা স্নেহা বললো, যে সিনেমাটোগ্রাফি, এডিটিং, এবং আমরা অ্যাক্টিং নিয়েও কথা বললাম। আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করব এই ছবিটা নিয়ে, আমার যেটা সব থেকে বেশি জানবার ইচ্ছা আর কি, এই এই বেলাইন নিয়ে যদি তোমাকে কিছু জিজ্ঞেস করা হয় যে প্রথম তুমি কি জিজ্ঞাসা করতে চাও, বা মানে আমার কাছে কথা হচ্ছে এরকম একটা ছবি আমি লিখে ফেললাম ছবিটা, আমি ছবিটাকে শুটিং ফ্লোর অব্দি নিয়ে যাব, এবং সেটাকে আমার মনে হয় আমি এক্সিকিউশনের জায়গা থেকে বলছি না, আমি বলতে চাইছি ছবিটার মানে আমি ছবিটাকে লিখলাম, এবার ছবিটাকে আমাকে তো বানিয়ে আমাকে সেটাকে দেখাতে হবে মানুষকে, এবং এই যে বানানোর সময় যে টাকাটা দরকার, আমার মনে হয় এইটাকে, হ্যাঁ প্রডিউসার, মানে তাকে এই গল্পটাকে মানে কনভিন্স করানো যে এরকম একটা ছবি বা এই ধরনের ছবি তো আমরা এর আগে বাংলাতে, মানে আমি আমি যতদূর মনে হয় ওরকম একটা ন্যারেটিভের স্টোরি আর কি, ওরকম ভাবে জিনিসপত্র ওরকম হচ্ছে। মানে আমি জানি অনেকেই এখনো ছবিটা হয়তো যারা দেখেন, আমি সেভাবে কিছু বলছি না ভিতরের জিনিসপত্র নিয়ে, ছবিটা যারা ট্রেলার দেখেছে তারা জানে। সেইটা কিভাবে তুমি করলে, মানে কতটা ঘুরে, বা আমার মনে হয় অনেকে সেটা বলে যে বিভিন্ন প্রডিউসারের কাছে। হ্যাঁ, তোমার প্রশ্নটা বুঝেছি বলেই বলছি। 2015-তে লিখেছি ছবিটা। হ্যাঁ বলো বলো প্লিজ। মানে আচ্ছা, যখন আমি ডিমেজার শেষ করেছি, ডিমেজার তৈরি শেষ হয়েছে, কিছু লোকে দেখেছে, ফেস্টিভ্যালে ঘুরছে, সেই সময় আমি লিখছি এটা বেলাইন, ফার্স্ট ড্রাফটটা তখন লিখি। আমার কিছু বন্ধু বান্ধবকে শোনাই স্ক্রিপ্টটা, তাদের খুব পছন্দ হয়, তারা বলে এ তো দারুণ সিনেমা হবে। তারপরে এক এক করে প্রডিউসারের কাছে যাওয়া শুরু করি, এবং প্রত্যেক প্রডিউসার, আমি কারুরই নাম নিচ্ছি না কারণ আজকে তারা এই ছবিটা প্রডিউস করেননি, সুতরাং সেই সুযোগে আমি তাদের নাম নিয়ে কিছু বললে সেটা খুবই ইনজাস্টিস হবে আমার মনে হয়। তাদের মনে হয়েছে আর কি, যেটা মনে হয়েছে সেই স্টেপই নিয়েছেন তারা। প্রত্যেক প্রডিউসার বলেছে অসাধারণ একটা স্ক্রিপ্ট, কিন্তু কেউ কেউ মুখের উপর বলেছে যে কিন্তু এটা আমরা করতে পারবো না, এটা মানুষ নেবে না, মানে সাধারণ মানুষ এটা দেখতে চায় না, আমাকে বলা হয়েছিল। কেউ কেউ আবার ঝুলিয়ে রেখে দিয়েছে মাসের পর মাস, হ্যাঁ করব 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 করে করেন। কেউ এই ছবিটার মাধ্যমে তাদের অসৎ উদ্দেশ্য পূরণের চেষ্টাও করেছে, যেটা আমি করতে দিইনি, আমি সরে এসেছি। এইরকম ভাবে আমাকে 2015 থেকে 2019-এর শেষে গিয়ে আমি এই আমাদের যে প্রডিউসার হরিত রত্না, এর সঙ্গে দেখা হয়, পরিচয় হয়, এবং 2020 শুরুর দিকে যখনও ইয়েটা হয়নি, লকডাউন শুরু হয়নি, তখন ওনাকে স্ক্রিপ্ট শোনানোর একটা সুযোগ পাই। এবং আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড লেসন ফর নিউ ডিরেক্টরস, যে যখন প্রডিউসারকে শোনাতে যাবে
তখন এই মেন্টালিটিটা থাকাই ভালো, যেটা আমাকে কেউ বলে দেয়নি। আমি তো বিভিন্ন প্রডিউসারের কাছে গেছি, হতাশ হয়েছি, ফিরেছি, একটা ডিপ্রেসড মুড চলে আসে, ডিপ্রেশনে চলে যায়নি কিন্তু একটু একটু ডিপ্রেশন হয় ভেতরে, একটু আপসেট থাকি। কিন্তু ওই দিনটা আমার মনে আছে যে আমি গিয়ে হরিত রত্নার অফিসে বসেছি এবং হরিজির সামনে আরেক ডিরেক্টর বসে গল্প শোনাচ্ছে। আমি তার গল্পের কিছুটা শুনেছি, যেহেতু আমি গিয়ে পৌঁছেছি, আমি ঠিক টাইমে পৌঁছেছিলাম, সেই ডিরেক্টর একটু হয়তো পরে পৌঁছেছিলেন বলে তার গল্পটা তখনও চলছিল আর কি। তো উনি হরিজি ওনাকে বললেন, তোমার গল্প খুব ভাল লেগেছে আমার, কিন্তু এই ছবি আমি করব না। তখন আমি ভাবলাম এই তো সোজা সাপটা উত্তর দিচ্ছে, এটাই ভালো, দিস ইজ গুড, যে অনেক দিন ধরে ঝুলে থেকে আশা দেখিয়ে এইসব করার থেকে এটাই ভালো। তো আমিও মেন্টালি যেটা একটা প্রিপারেশন নিয়েছিলাম যে আমাকে আজকে সব থেকে খারাপ কি হতে পারে, রিজেক্ট করে দেবে, তার বেশি তো আর কিছু হবে না। সুতরাং আমি ধরে নিলাম যে এটা রিজেক্ট করেই দেবে, আমি যখন শোনাবো আমার বেস্টটা দিচ্ছি, আমার লেখা গল্প, আমার থেকে ভালো তো আর কেউ বলতে পারবে না। তো আমি আমার মতন করে বললাম, এবং আমি দেখলাম যে ভদ্রলোকের বসার ভঙ্গিমা এরকম হেলান থেকে এরকম হলো, হয়ে এরকম সামনে ঝুঁকে গেল, মুখে একটা স্মাইল চলে এলো যখন গল্পটা শেষ হলো। হয়ে উনি ঠিক আমার সামনে আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন 5 সেকেন্ডের মতো, তারপর বললেন, এই ছবিটা আমি করছি। আর ঠিক যেরকম ভাবে শোনালে সেরম ভাবেই করছি, এতে কোনো পরিবর্তন আমি চাই না। এই প্রথম আমাকে এই কথাটা কেউ বললো যে কোনো পরিবর্তন চাই না। এর আগে আমাকে অনেকেই বলেছে একটু বাইরে যাও, একটু একটা গান দাও, একটু ঘুরে বেড়া করা দুজন। আমিও গল্পটা বিশেষ বলছি না, কারণ আর কয়েকদিনের মধ্যেই হয়তো ওটিটিতে চলে আসবে, তখন মানুষজন যাতে দেখতে পায়, দেখে মজাটা পায়, আমি তাই জন্য গল্প বলছি না। কিন্তু এইরকম ভাবে বলেছিল আমাকে। তো সময় লেগেছিল 2015 থেকে 2020-তে এসে কেউ রাজি হয়, 2021-এ শুট শেষ হয় আমার, আর 2024-এ রিলিজ হয়। তো সময় লাগে। যদি কোনো স্বপ্ন ঠিক যেরকম ভাবে আমি স্বপ্নটা দেখছি সেইভাবে তৈরি করতে চাই, তাহলে একটু সময় লাগে। তারপরে একটা স্বপ্ন পূরণ হয়ে গেলে সেটা যদি মানুষের পছন্দ হয়ে যায়, সেটা যদি ভালো লেগে যায়, তারপরের স্বপ্ন পূরণগুলো কিন্তু খুব ওই ফ্লোতেই হয়ে যাবে আর কি, হোপফুলি। ট্রু। আমি স্নেহা আমরা একসাথে একটি কাজ করেছিলাম, আমরা বেলাইন দেখতে দেখতে বারবার সেইটার কথা মানে অন্য একটা পার্সপেক্টিভ থেকে ভাবছিলাম। মানে আমরা যেটা করেছিলাম সেটা একটা শর্ট ফিল্ম, বাট সেটাও ওই একটা স্পেসের মধ্যে গল্পটা আর কি আমরা বলেছিলাম। কিন্তু আমার খুব আশ্চর্য লাগলো যে গোটা ছবিটা প্রায় 1.5 ঘন্টার, যেটা তুমি মানে একটা ফিচারে তুমি ওটাকে বলছো, মানে একটা ধরো একটা পুরো মানে ইন্টেরিয়ারের মধ্যে, এবং সেখানে হয়তো একটা রুম থেকে একটা রুম, তার থেকে আরেকটা রুম, একটা ড্রয়িং রুম, তো এই পুরো ব্যাপারটার মধ্যে গোটাটা ঘটছে, বা একটা বেডরুম। তো এবং একদম লিমিটেড ক্যারেক্টার। এক্ষেত্রে তোমাদের বলি, লিমিটেড ক্যারেক্টারটা না একটা সুবিধা গল্প বলার ক্ষেত্রে। তোমার যত কম চরিত্র থাকবে তত তুমি একটা মানে তারা যদি ভালো অভিনেতা অভিনেত্রী হয়, তাহলে তুমি একটা মানে আপার হ্যান্ড পেয়ে গেলে, যে ভালো অভিনেতা অভিনেত্রী আছে, অন্য কেউ এসে সিনটাকে নষ্ট করতে পারবে না, এদের মধ্যে নিয়ে খেলবো। এবং এটা আমি তোমাকে বলছি যে তুমি বললে এত অল্প চরিত্র নিয়ে, অল্প চরিত্রে বরং সহজভাবে ভালো ছবি বানানো যায়। এবার আমার ক্ষেত্রে আমি যে প্রত্যেক ছবি একই রকম বানাবো তা তো নয়। আমার ক্ষেত্রে পরবর্তী চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে পরবর্তী যে ছবি করতে চলেছি তাতে বিশাল অনেক মানুষের ভিড়, সেইটাকে কিরকম সামলাবো কিভাবে, সেটাই এখন চলছে আমার মাথার মধ্যে। না, আমি যেটা জিজ্ঞেস করছিলাম মানে হ্যাঁ, অনেক তোমাদের সময় ছবিটার হয় না কথা যে, বলছিলে, বলো। না না মানে আমাদের ছবিটার ব্যাপারটা হচ্ছে মানে আমরা আর কি শর্ট ফিল্মে আমরা একটা স্পেসের মধ্যে একটাই ক্যারেক্টার ছিল, আমরা সেটা বলেছিলাম, এবং
ছবিটা আমরা বানানোর পরে ছবিটি বিভিন্ন ফেস্টিভ্যালে যায়, সেটা পরের কথা, মানে সেটা কথা নয়, মানে ছবিটা বানানোর পরে আমরা বেশ কিছু জনকে দেখিয়েছিলাম, তাদের বক্তব্য ছিল যে ছবিটা মানুষ খুব একটা হয়তো প্রথম থেকে এনজয় নাও করতে পারে, কারণ ছবিটা একটা স্পেসের মধ্যে যেহেতু Objectively নেই। ছবিটা, হ্যাঁ ছবিটা খুব একটা বাইরে আসছে না, বা ছবিটার মানে প্লটটাও ওই একটা জায়গার মধ্যেই ঘোরাফেরা করছে। তো লাস্টে হয়তো ছবিটা মানে লোকজন হয়তো কতটা দেখবে পুরোটা অবধি, মানে ডিউরেশন হয়তো 15 মিনিটস ছিল, বাট তার মধ্যেও ছবিটা খুব স্লোলি একটা জিনিসকে আর কি ইন্ডিকেট, মানে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল। তো আমার বেলাইনটা দেখে সেটা একদমই মনে হয়নি যে বেলাইনের ক্ষেত্রে খুব স্লোলি ব্যাপারটা ছিল, কিন্তু যেটা ওই যে একটা স্পেসের মধ্যে ছবিটা বাইরে বেরোচ্ছে না, অথচ ছবিটা মানে তার যে বক্তব্যটা সেটাকে প্রপার করছে, এবং ছবিটা সব থেকে বড় কথা যে যে প্যাটার্ন অফ স্টাইলে বলা হয়েছে এইটা খুব ইন্টারেস্টিং, মানে যেটা আমাকে খুব হিট করেছিল, আমাকে, স্নেহাকে, এবং ওখানে যারা ছিল প্রত্যেককে আমার মনে হয়। মানে কিছু সিনে আমার এখনো মনে আছে, আমরা নন্দনে দেখতে গেছিলাম বললাম, কিছু সিনে অনেকে বেশ খুব মানে আওয়াজ করেছে আর কি, মানে বা খুব ভালো, বা এই জায়গাটা খুব সুন্দর, মানে বা বাইরে বেরোতে বেরোতে এই কথাটা আলোচনা করেছে আর কি, আমার মানে কানে এসেছিল আর কি। তো সেইটা তুমি কিভাবে, মানে তুমি ভেবেছিলে যে মোনোটোনাস হবে না কোনোভাবে, মানে একটা 1.5 ঘন্টার ছবি বা 1 ঘন্টার ওপরের একটা ছবি তুমি বলছো, এবং একটা পুরো ইন্টেরিয়ারের মধ্যে, তো খুবই চ্যালেঞ্জিং ছিল না এটা? চ্যালেঞ্জিং তো বটে, কিন্তু তুমি যতক্ষণ না কোনো কিছু চ্যালেঞ্জিং করছো ততক্ষণ নতুন কিছু করবে কি করে, তাই না? তোমার নতুন কিছু করতে গেলে চ্যালেঞ্জেস তো নিতেই হবে। আমার মাথায় এই জিনিসটা এসেছিল, তার পিছনে অনেকগুলো কারণ। এটা এটা খুব নতুন নয়, কিন্তু যেটা আমি করেছি, আমি যার জন্য কখনো আমার কোনো ইন্টারভিউতে এটা দেখবে না, মানে ফিল্ম বেরোনোর আগেও, যে আমরা নতুন কিছু ট্রাই করেছি বা একটা নতুন ধরনের বাংলা ছবি, এগুলো কখনো বলিনি। ইভেন না যখন না না। ফিল্মটা যখন চলছে তখনও আমি আমাদের পিআর টিমকে আমি বারণ করে দিয়েছিলাম যে কখনোই লিখবে না সগৌরবে চলছে বা সুপার হিট 5th উইক বা 6th উইক, হ্যাঁ এইগুলো লিখবে না, কারণ এটা বাস্তব না। আমাদের ছবি অনেকে ভালোবেসেছে, অনেক হল হাউসফুলও গেছে, কিন্তু তার মানে এই না যে এটা সুপারহিট হয়েছে, কারণ সুপারহিট হতে গেলে যতগুলো হলে রিলিজ করতে হয় সেটাই তো করিনি আমরা, তাই না? এনিওয়ে, তোমার প্রসঙ্গে আসি, যে একটা ঘরে ছবি বা এরকম, কিন্তু এটা বহু পুরনো সময় থেকে চলে আসছে। 12 অ্যাংরি মেন দেখো, হুম হুম এক হুম। রুকা হুয়া ফ্যাসলা, যেটা আমাদের হিন্দিতে হয়েছিল, ঠিক 12 ঠিক অ্যাংরি ঠিক। মেন। এবার তারপরে হচ্ছে তোমার হার্ড ক্যান্ডি বলে একটা ফিল্ম, এখন যেটা মনে আসছে আর কি সব, কিউব, কিউব ট্রায়োলজি বলে একটা 3টে ছবি রয়েছে, কিউব, এগুলো সবই হচ্ছে কনফাইন্ড একটা স্পেসের মধ্যে। কিন্তু যেটা সব থেকে মারাত্মক করে ফেলেছে, যেটার বিয়ন্ড যাওয়া যায় বলে আমার মনে হয় না, সেটা হচ্ছে একটা এন্টায়ার ফিল্ম একটা কফিনের ভেতরে। ফিল্মটার নাম হচ্ছে বেরিড, পারলে দেখে নিও। একটা কফিনের ভেতরে আচ্ছা। একজন জ্যান্ত, তাকে কবর দিয়ে দিয়েছে, সেইখান থেকে গল্পটা চলছে। তার হাতে একটা মোবাইল ফোন রয়েছে, একটা লাইটার রয়েছে, এর বাইরে আর কিচ্ছু নেই। এই নিয়ে গোটা আহ, ফিল্মটা। আর আরেকবার নামটা দর্শকের জন্য যদি তুমি একটু বলে দাও। বেরিড মানে পুঁতে রাখা। ওকে ওকে হুম। ওকে। তো এই এই ফিল্মটা যখন দেখেছিলাম, আমারও দম বন্ধ হয়ে আসছিল ফিল্মটা দেখতে দেখতে। আরেকটা এরকমই ফিল্ম ছিল, যেটা হচ্ছে একটা গুহার প্যাসেজের মধ্যে দিয়ে, আমার নামটা মনে পড়ছে না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই জাতীয় কিছু একটা নাম, আমার মনে পড়ছে না। হ্যাঁ, তো হুম হুম আম, সেই এই 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 ধরনের ছবি কিন্তু তৈরি হয়ে আসছে বহু বছর ধরে, বহু যুগ হুম ধরে। হুম। আমি যে খুব নতুন কিছু করেছি তা নয়, আমি বাংলা ছবিতে নতুন কিছু একটা করার চেষ্টা করেছি, এইটা আমি বলতে হ্যাঁ, পারি। হুম, এইটাই যে আমার বাংলা মানে ছবিতে বলার কথা বাংলা ছিল। ছবিতে হ্যাঁ। কেউ সাহস করেনি। কেন সাহস করেনি? সবার আগে সবাই বাণিজ্য নিয়ে এতটা ভাবে
যে এই ছবি বাণিজ্য করবে না, সেই ছবি বাণিজ্য করবে না। আমি শুধু সেই প্রডিউসারদের বা সেই পণ্ডিত লোকদের একটাই প্রশ্ন করি যে ভাই কোন ছবি বাণিজ্য করছে? তোমরা তো এত এক্সপার্ট, তোমরা যেই ছবিগুলো বানাচ্ছ, যেই ছবিগুলো প্রডিউস করছো, সেগুলোও কি সেই অর্থে বাণিজ্য করছে? আজকে বেলাইন যদি সঠিকভাবে পিআর প্রমোশন হতো, পিআর কিছুটা হয়েছে কিন্তু প্রমোশন সেই অর্থে খুব খারাপ, আমি নিজেই বলছি। প্রমোশন যদি ঠিকঠাক করে হতো, তা আর যদি একটু বেশি হলে রিলিজ হতো, তাহলে হয়তো চিত্রটা অন্যরকম দাঁড়াতো। আমি আমি এখানে জাস্ট একটা ছোট্ট জিনিস বলছি, তুমি যেহেতু প্রমোশনের কথা বললে বলে, মানে আমি যেহেতু এই মিডিয়ামটার সাথে আছি, আমি বা স্নেহা, আমরা হয়তো যতটা ইজিলি এই ছবিটার ব্যাপারে জানতে পেরেছি, আমি অনেককে শুনেছি, মানে আমি যখন রেকমেন্ড করছি ছবিটা দেখে আসার পরে আর কি, আমি স্নেহা আমরা যখন বলছি, তখন অনেকের মুখে এটা শুনতে পেরেছি যে এই ছবিটা কবে বেরোলো, বা এটা এটা কোন হলে চলছে। তো তখন আমি তাকে বললাম যে এই হলগুলোতে চলছে। তো তখন সবার নিয়ারেস্ট বানানো, হ্যাঁ, কোন কোন ডিরেক্টরের বানানো এটা, এরকম মানে মানে একটা এই ধরনের কথাবার্তা আমরা শুনেছিলাম। তো আমরা তখন বলেছিলাম যে ছবিটা তোরা গিয়ে দেখ, বা তোমরা গিয়ে দেখো, তারপরে আমার মনে হয় সেটা নিয়ে কথা বলাটা দরকার। এবং যেটা খুব ভালো লেগেছে, আমি তোমাকে ফোনে তো আজকে ব্যাপারটা বললাম যে আমার অনেক স্টুডেন্টরা ছবিটা দেখে তাদের এত ভালো লেগেছে, তারাও ছবিটা নিয়ে লিখেছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আর কি। মানে ওই যে গল্প বলার ধরনটা যেটা তুমি মানে বললে আর কি, সেইটা কোথাও বাংলা ছবিতে আমি তার আগে খুব মানে, হয়তো বিভিন্ন কাজ হয়েছে, মানে আমি রিসেন্টলি একটা ছবি দেখলাম বাংলাতে, যেটা হচ্ছে মানিক বাবুর মেয়ে, মানে দুর্দান্ত একটা ছবি, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো খুব ছবি। ভালো ছবি। এবং প্রথম ছবি হিসাবে এরকম একটা স্নেহা, তোমার মাইকটা একটুখানি মিউট করো। হ্যাঁ, তো প্রথম ছবি হিসাবে এরকম একটা ছবি বানিয়েছে, কুর্নিশ জানাতে হয় ছেলেটিকে। ছেলে বলছি তার কারণ আমার থেকে বয়সে ছোটই হবে সে। এবং খুবই 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 ভালো একটা ছবি। এবং আমাকে অনেকে এই কথা বলেছে, না বড্ড স্লো, সে ফ্রেম ধরে রেখেছে তো ধরে রেখেছে, দেখিয়েই যাচ্ছে তো দেখিয়ে যাচ্ছে, গল্পটা এগোচ্ছে না, এরকম কথা আমাকে বলেছে। আমি সেই মানুষগুলোকে বলি যে সব সব ছবি সবার জন্য নয়, হয়তো সব বই সবার জন্য নয়। কেউ কেউ হ্যারি পটার পড়তে ভালোবাসবে, আবার কেউ কেউ জন গ্রিসম পড়তে ভালোবাসবে। জন গ্রিসম যেরকম ধীরে ধীরে স্লো বার্ন, ধীরে ধীরে গল্পটাকে মানে গল্পটা এগোবে, চারপাশের পরিবেশটা পড়ে ফিল করতে পারবে, ওই পরিবেশের মধ্যে ঢুকে যেতে পারবে। তো আর হ্যারি পটার মানে আমাদের কি নাম মহিলার, যা মনে পড়ছে না তো, হ্যারি পটার এখানে আছে, নেই বোধহয়। যাই হোক, মানে লেখিকা যিনি, হ্যাঁ জেকে, হ্যাঁ জেকে রাউলিং। তো ওনার লেখনী কিরকম যে আমি জাস্ট ডেসক্রিপশন দিচ্ছি, ঠিক যেই সময় ডেসক্রিপশনটা একদম সঠিক জায়গায় শেষ হচ্ছে, সেই সময় একটা ঘটনা ঘটছে, আবার সেই ঘটনাটার ডেসক্রিপশন চলছে চলছে, ঠিক একটা সার্টেন ছন্দ আছে যেন, ওই ছন্দটার পরেই আরেকটা ঘটনা ঘটছে, তো মানুষ সবসময় হুক থাকছে। আর জন গ্রিসম হচ্ছে আমি বসে আছি পড়ছি, আমি সেই জগৎটায় ভেসে যাচ্ছি, পুরো সেই জগৎটায় চলে যাচ্ছি, এবং সেখানে ধীরে ধীরে তার পরিবেশটা, তারপরে ধীরে ধীরে হঠাৎ এক একটা ঘটনা ঘটছে যেগুলো খুবই ভেতরে একটা আন্দোলন সৃষ্টি করছে ইত্যাদি। ছবিটাও ওরকম ব্যাপার, সব ছবি সবার জন্য নয়, হয়তো সব ছবি সবাই পছন্দ করবে এটা ভাবা একেবারে ভুল। বেলাইন কি সবাই পছন্দ করেছে? আমি কিন্তু এরকম দু একজন দর্শককে দেখতাম, আমার এর একটা প্যাটার্ন ফলো করেছিলাম। আমি হল ভিজিট করতাম খুব, আমি দেখতাম প্রথম দু তিনজন যারা বেরিয়ে আসছে হল থেকে, তাদের মুখে যে হাবভাবটা থাকতো, আমি প্রথম দিন ভুল করে জিজ্ঞাসা করে ফেলেছি তাকে যে কিরকম লেগেছে। তাদের মুখের হাবভাবটা হচ্ছে তারা ডিস্টার্বড, ছবিটা দেখে ডিস্টার্বড। ছবিটার ঘটনাতে ডিস্টার্বড, না ছবিটা যেভাবে শেষ হচ্ছে তাতে ডিস্টার্বড, নাকি এই
এই প্যাটার্নটা, যেই প্যাটার্নে গল্পটা বলা হচ্ছে তাতে ডিস্টার্বড, কোনো একটা কারণে ডিস্টার্বড, এবং তারা হুড় করে বেরিয়ে চলে যাচ্ছে। তারপরে ঠিক ওই প্রথম 2-3 জনের পরে যারা বেরোতো, তারা একটা ঘোরের মধ্যে বেরোচ্ছে, তাদের মধ্যে একটা, তাদের মাথায় তখন ওই চিন্তা ভাবনা চলছে। মানিক বাবুর মেঘ দেখে আমার তাই হয়েছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি যেদিন দেখতে গিয়েছিলাম আমি জানতাম না, কিন্তু আমি দেখতে গিয়েছিলাম সেদিনই চন্দনদা ওখানে এসছেন। আমরাও তাই। শোয়ের শেষে উনি এসে বললেন যে আপনাদের যদি ভালো লাগে প্লিজ লোকজনের মধ্যে ছড়িয়ে দেবেন। আমি তখন গিয়ে কথা বললাম, চন্দনদাকে বললাম, চন্দনদা কয়েকদিন আগে এরকম একটা ছবি হয়েছে, হয়তো আপনি দেখেননি, বেলাইন বলে, সেটার আমি ডিরেক্টর। আপনার এই ইয়ে আপনার চরিত্রটা খুব ভালো লেখাও হয়েছে এবং খুব ভালো লেগেওছে আমাদের, হ্যাঁ মন ছুঁয়ে গেছে ছবিটা, এই জাতীয় কথা হচ্ছিল। তো মানিক বাবুর মেঘ, এটাকে স্লো বার্ন বলা যায়, বা স্লো বার্ন মানে ধীরে ধীরে পুড়বে, মানে রান্নাটা তৈরি হচ্ছে কিন্তু অনেক শেষে গিয়ে সেটা পাওয়া যাবে, ধীরে ধীরে হালকা আছে আর কি রান্না তৈরি হওয়া, এরকম এরকম একটা ফিল্ম আর কি। আমি এনজয় করি, আমি এরকম ধরনের ছবি দেখিও, প্রচুর ইউরোপিয়ান ছবি এইরকমই হয়। হলিউডের ছবি সেরকম না, হলিউডের ছবি ফাস্ট ফুডের মতন, ঝটপট রান্না হবে, ঝটপট সার্ভ করবে, তুমি প্রথম সিন থেকেই মজা পাচ্ছ আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় আমার ল্যাঙ্গুয়েজে সেটা একটা ব্যালেন্স রয়েছে, কোথাও হালকা কোথাও ফাস্ট, কিছু একটা রয়েছে, সেটা আমি নিজে বুঝতে পারবো না, সেটা তোমরা বলতে পারবে। কিন্তু আমার মানিক বাবুর মেঘ খুব ভালো লেগেছিল। হ্যাঁ, মানে আমাদের দুজনেরও, হ্যাঁ আমাদের দুজনেরও ওই মানে ঘোরটাই মাথার মধ্যে রয়ে গেছে যে কিভাবে মানে আমি যখন সিনেমাটা দেখেছি, আমি বেলাইনও যখন দেখেছি, আমি বললাম মানে কি ব্যাপারটা, মানে আমরা চাই করে মানে ভাবছি। এবং সেম অ্যাজ মানিক বাবুর মেঘটাও আমি যখন দেখেছি, আমি আর কথা বলতে পারছি না কিছু, যে আমি কি বলবো, এরপরে কি বলার আছে, আমার কিছু বলার নেই। মানে অনেকটা আমি স্বাভাবিক হলাম যে এই জিনিসটা বলতে, কারণ আমরা যখন সিনেমা হলে সিনেমাটা দেখি, সেই জিনিসটা বা যেই ক্যারেক্টার গুলোকে না নিজের মধ্যে আমার মনে হয় আয়ত্ত হয়ে যায়। তারপরে সেই ঘোরে একটা চলতে থাকে, আমি একটা দেখছি, ভাবছি, এরকম কিছু, দেন তারপরে একটা আস্তে আস্তে স্বাভাবিক হয়। মানে আমি আর একটা ছবিও আমি আর সৌরভ দেখতে গেছিলাম, সেটা নন্দন ফুটে দেখতে গিয়েছিলাম বোধহয়, ওই কালকক্ষ। কালকক্ষ আমার খুব ভালো লেগেছে। কালকক্ষ শর্মিষ্ঠা, রাজদীপ, ওরা যখন আমি ডি মেজার বানাচ্ছিলাম, ওরা একটা শর্ট ফিল্ম বানিয়েছিল, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আমার নাম ভুলে যাওয়ার একটা বাজে ব্যাপার আছে আর কি। তো শর্ট ফিল্মটার নাম মনে পড়ছে না, ফেস্টিভ্যাল অফ ওয়ার্ল্ডস বলে, না ফেস্টিভ্যাল অফ গ্লোব বলে একটা ফেস্টিভ্যাল হয়, মানে ইউএসএ বেসড আর কি। হ্যাঁ, সেইটাতে আমার ছবি, ডি মেজার আর ওদের ওই ছবিটাও গিয়েছিল। তো তখন থেকে আমি ওদের চিনি, এবং ওদের চিন্তা ভাবনা, রাজদীপের চিন্তা ভাবনা এবং ওদের এক্সিকিউশন, শর্মিষ্ঠা রাজদীপের এক্সিকিউশন আমার খুবই ভালো লেগেছে। কালকক্ষ অত একটা কন্ট্রোলড বাজেটে একটা ওরকম ছবি তৈরি করেছে, আমার খুবই ভালো লেগেছে। মানে আমার প্রচন্ড, আমার একটা মুশকিল আছে, আমার কোনো ছবি খুব সহজে খারাপ লাগে না। হ্যাঁ, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমার খুবই ভালো লেগেছে, মানে খারাপ লাগা তো দূরের কথা, খুবই ভালো লেগেছে কালকক্ষ। কালকক্ষ আর বেলাইনের মধ্যে একটা সূক্ষ্ম হালকা মিলও আছে, যে দুটোরই মানে একটা জায়গা, একটা স্পেসের মধ্যে বলছে, মানে দুটো ছবি খুব কম বাইরে গেছে আর কি, দরজার বাইরে, যেটা আমারও দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল আর কি। না না, ছোট স্পেসের মধ্যে ভালো ছবি করা যায়। ছোট স্পেস, আমরা ধরো না, এক একটা দিন এরকম ঘটনাবহুল দিন ঘটে যায় না বাড়িতেই, তো আমাদের বাইরে বেরোতে হয় না, বাড়ির মধ্যেই থাকতে হয়। আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, তোমরা ফিল্মে কি করে এলে? তোমরা ফিল্মের ব্যাপারে কিভাবে ইন্টারেস্ট
পেলে আর কি, কেন ফিল্ম তৈরি করার কথা ভাবছো? আমরা মানে আমি বা স্নেহা দুজনেই আমরা মানে এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যেটা তুমিও বললে আর কি একটু আগে, যে মানে আমাদের ফ্যামিলি থেকে কেউই মানে ফিল্মের এই মিডিয়ামটা বা মানে এন্টারটেনমেন্ট যে মিডিয়ামটা সেই কোনো দিকেই কেউ ছিল না আর কি। আর আমার পড়াশোনা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে। এবার ওই ইঞ্জিনিয়ারিং কলেজে উঠে যেটা হয় মানে ইঞ্জিনিয়ারিং শেখাটা হয়তো কম, আদার্স জিনিসপত্র বেশি হয় আর কি, গান বাজনা সিনেমা দেখা থিয়েটার দেখা এই সমস্ত আর কি। তো সেখান থেকেই আর ছোটবেলা থেকে আমি প্রচুর সিনেমা দেখতাম, মানে আমার একটা খুব মানে আহ, তখন অনেকে বলতো বাজে হ্যাবিট, এখন যেটা আমার মনে হয়েছে এটা খুব ভালো হ্যাবিট, যে আমি খুব ছোটবেলা ভালো। থেকে হ্যাঁ মানে প্রচুর সিনেমা দেখতাম। এবং মানে আহ, মানে কি বলবো, কোনো মানে মাপকাঠি ছিল না, মানে আমার কালকে হয়তো অঙ্ক পরীক্ষা, আমি আজকে একটা সিনেমা চালিয়ে দেখছি। এবং সেটা এখন এরকম জায়গাতে আছে যে আমার প্রত্যেকদিন একটা সিনেমা না দেখলে আমার ঠিক হয় না। মানে আমি তো পুরোনো সিনেমাও দেখতে পারি, এমনটা না যে আমাকে নতুন কোনো গল্প, নতুন কোনো কিছু দেখতে হবে আমাকে কন্টেন্ট, বা মানে আমি একটা পুরোনো ছবি আমার খুব পছন্দের হতো কোনো ছবি, আমি তো সেটাকেই চালিয়ে দেখছি। বাট আমাকে ওই হ্যাবিটটা খুব মানে তৈরি হয়ে গেছিল ছোটবেলা থেকে, যেটা এখনো আছে স্টিল নাও। আর আমাদের ক্ষেত্রে স্নেহারটা একটা সুবিধা আছে না, আমাদের হুম। ক্ষেত্রে একটা সুবিধা আছে যে আমরা একের পর এক সিনেমা দেখতে পারি, আর কেউ কিছু যদি বলতে আসে তখন আমরা বলতে পারি আমরা তো পড়াশোনা করছি, ট্রু ট্রু। তাই না? ঠিক বলো ঠিক স্নেহা, ঠিক। স্নেহা কিভাবে ভাবলে? স্নেহাটা আমার ব্যাপারটা হচ্ছে আমি ছোটবেলা থেকে যেহেতু আমার মা ভালো গান গাইতেন এবং আহ, কবিতা বা লেখালেখি এইগুলো আর কি ছিল। এবার যেহেতু হয় আর কি সংসারের চাপে পড়ে সবকিছু বন্ধ হয়ে যাওয়া বা এরকম একটা ব্যাপার, তো ওইটা আমার মনে হয় ওই ছোটবেলা থেকে আমার অ্যাডাপ্টেশনটা ওটা আর কি হয়ে গিয়েছিল। তো আমি আহ একদম ক্লাস 4 বা 5 থেকে হয়তো ওই 2 লাইন 4 লাইন এরকম লেখা শুরু করি। লেখা মিন্স কবিতা। তারপরে যে ম্যাগাজিন তোর তোর সাউন্ডটা একটু প্রবলেম করছে স্নেহা, একবার দরকার হলে একটু ইয়ে কর। হ্যাঁ। ওর সাউন্ডটা একটু প্রবলেম করছিল আসলে। হুম হুম, বুঝতে পেরেছি। মানে আমরা দুজনে একসাথে আর কি জয়েন্টলি কাজও করি, মানে ডিরেক্ট করি আর কি। তো বাহ, সেইখান থেকে আমরা খুব বহু ভালো। বছরের আর কি বন্ধু, আমরা একসাথে মানে কেউই ভাবিনি একসাথে কাজ করব। তো হঠাৎ করে একদিন হ্যাঁ। ঠিক হয় এরকম আর কি। তো তোমার সাথে কথা বলতে বলতে আমার বারবার খুব মানে এই ব্যাপারগুলো, তুমি যখন তোমার নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু জাস্ট বেরিয়েছিলে, আমরা এটাই বলছিলাম যে যারা নতুন কাজ করছে বা শুরু করবে, আমার হুম হুম সাথেও গত 2 দিন আগে একজন দেখা করতে এসেছিল আর কি টিমে। তো হুম তারা সব নতুন আর কি, ইয়াং আর কি, তারা শুরু করবে। তো আমি সেটাই হুম। বলছিলাম যে আজকের এই আড্ডাটা আমার মনে হয় তাদের জন্য একটা ছোটখাটো একটা মাস্টার ক্লাস আর কি। তুমি যেভাবে পুরো জিনিসটা বললে, আমরাও খুব মানে একটা ইন্সপায়ার হলাম এবং তোমার গল্পটার সাথে কিছু মিল পাচ্ছিলাম। তো এই ব্যাপারটা আর কি বলছিলাম। হ্যাঁ, আমার আমার আমি যেখানে শেয়ার করেছি সেখানে কিছু কমেন্টের মধ্যে একটা দেখতে পাচ্ছি, শ্রমিক দা কেমন আছো, নেক্সট প্রজেক্ট কিছু আসছে দাদা? হ্যাঁ অবশ্যই সেটাই আসছে, সেটাই। একাধিক প্রজেক্ট আসছে, সেটা নিয়ে আজকে কথা বলবো না। একাধিক প্রজেক্ট আসছে, আহ, সেগুলো খবরগুলো ঠিক সময় পেয়ে যাবে। তবে আজকে কথা যদি বলতে হয় তাহলে সেটা নিয়ে বলবো যে বিভিন্ন রকমের ছবি আসছে, মানে আমি আহ, একাধিক জনরা এক্সপ্লোর করছি, এটা একটা মজার মতোই যে আমরা আহ, আম, আমরা বিভিন্ন রকমের স্বাদের খাবার যেরকম ট্রাই করি সেরকম ভাবে আমিও চেষ্টা করব একাধিক জনরার। তবে ফিল্ম মেকিং এর যে আহ, যে গতি, যে ধারা, আম, সেইগুলো আমার মতনই হবে, মানে আমি যেরকম করতে চাইছি হুম। সেরকম ভাবেই হবে। আলাদা জনরা তৈরি করলে যে আম, অন্য সেই জনরার লোক, যে সেই জনরার যেরকম ফিল্ম আছে সেরকমই করতে হবে এরকম তো ব্যাপার না। ফিল্ম মেকিংটাকে নতুন নতুন করে এক্সপ্লোর করতে হবে। তো আমিও সেটাই চেষ্টা করছি। স্নেহা, তোমার কথা বাকি থেকে গিয়েছিল, বলো প্লিজ। না এখন ঠিক আছে কি অডিওটা? একদম খুব ভালো আছে। হ্যাঁ। তো যেহেতু ছোটবেলা থেকে ওই লেখা এবং পড়া মানে বিভিন্ন গল্পের বই পড়তাম বা কবিতার বই,
এগুলো পড়তে পড়তে না আমার ওই ভিজুয়ালটা আমি কোথাও গিয়ে আর কি দেখতে পেতাম, মানে আমি কোনো জিনিস আর কি পড়ছি যে ওই যে সিন গুলো হচ্ছে, আমি বললাম এই এই সিনটা মানে এরকম হতে পারে, মানে এগুলো একটা ভাবা, ওই চিন্তা করা। তো ওটা থেকে আলটিমেটলি লাস্টে, হ্যাঁ ওটা থেকে আর কি আস্তে 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 ওই যে ফিল্ম স্ক্রিপ্ট বা আমি প্রদীপ্ত ভট্টাচার্যের একটা আর কি অনলাইনে আর কি সেমিনার গোছের কোর্স আর কি করেছিলাম, হ্যাঁ। তো সেইখানে আমি আর কি ইন্সপায়ার্ড হয়েছি জিনিসটা কি হয় আর কি সিনেমার ভেতরে একটা এডিটর বা একটা ডিরেক্টর বা একটা সিনেমাটোগ্রাফার বা সাউন্ড মিউজিক এগুলোর রোল কি কি থাকে। তো তারপরে আস্তে আস্তে আমার মনে হয়েছে যে না, আমি যে গল্পটা আর কি বলতে চাই, যে গল্পটা আর কি মানে দর্শককে জানাতে চাই, সেটা আমি এই ফিল্মের মাধ্যমেই আর কি প্রকাশ করতে চাই। তাহলে অডিও ভিজুয়াল দুটো একসাথে কম্প্যাক্ট থাকবে। আমি হয়তো কিছু কিছু ক্ষেত্রে লিখেছি, অনেকে বলেছে তুই হয়তো আমি যেভাবে লিখেছি হয়তো অন্যরা অন্যভাবেই ভেবে নিয়েছে। তো আমি বললাম না, আমি সেইভাবে বলিনি, আমি অন্যরকম ভাবে বলতে চেয়েছি। তো আমার মনে হয় যে যেহেতু অডিও আর মানে ভিডিওটা একসাথে চলছে, আমার বোধহয় সেটা দর্শকের কাছে আরো ভালো গ্রহণযোগ্যতা পাবে এই জিনিসটা। তো তারপরে আর কি, তো শর্ট ফিল্ম করা, প্রথমে ভেবেছিলাম ফিচার করব, কিন্তু যেহেতু দেখলাম মানে বাজেটের একদম মানে কি বলবো, খেয়েই পারাপার হয়ে যাচ্ছে এরকম ব্যাপার। তো আমি ভাবলাম না, শর্ট ফিল্ম দিয়ে শুরু করি, তারপরে একটা ক্যারেক্টার দিয়ে আমরা কিভাবে জিনিসটাকে এক্সপ্লোর করতে পারি, তারপরে আস্তে 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 ওই স্টার্ট হলো আর কি। বেশ বেশ ভালো, খুবই ভালো। এগিয়ে যাও তোমরা দুজনে। নিশ্চয়ই, আমরা খুব ভালো একটা আড্ডা মারলাম আজকে, মানে এত ভালো লাগছে, মানে থ্রু আউট প্রথম থেকে দেখতে শেষ দেখতে অব্দি প্রায় দেখতে দেখতে 1 ঘন্টা 36 মিনিট হয়ে গেল আমাদের। হ্যাঁ, আমরা ওই কারণেই বলছি এবার আমরা ব্যাপারটাকে এন্ড করব আর কি। তো মানে খুবই ভালো লাগছে তোমার সাথে আড্ডা মেরে, মানে এত কিছু আমরা জানলাম, বা ইভেন অনেক কিছু নিয়ে আলোচনা হলো। আমার মনে হয় শুধু একটা জিনিস নিয়ে আমরা কথা হ্যাঁ, বলিনি, অনেক কিছু নিয়ে কথা বললাম। হুম। তো শেষে এই তুমি তাহলে বলো তোমার যাওয়ার আগে কেমন আমি, লাগলো? আমার তো খুবই ভালো লাগলো। যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে এই হ্যাঁ বলো। বেলাইন তো তোমরা দেখেছো, বেলাইনে তোমাদের ভাল লেগেছে এরকম একটা চরিত্রের নাম বলো, চরিত্র, বেলাইনের কোন একটা চরিত্র? তার নাম বলো যেটা ভাল লেগেছে তোমাদের। চরিত্রের তো কোনো নাম ছিল না যতদূর মনে হয়, কারণ আমার অ্যাজ সাচ কোনো নাম মাথাতেও আসছে না। মানে আমি আমারও। স্নেহা তোমার? আমি তো যেটা মনে হচ্ছে যে তিনটেই তো ক্যারেক্টার, হ্যাঁ, চরিত্র। তাদের কারটা সব থেকে ভাল লেগেছে তার নামটা বলো, মানে কোন চরিত্রটা সব থেকে ভাল লেগেছে। কোনো ক্যারেক্টারের আমার নামও মনে পড়ছে না, ইভেন ক্যারেক্টার নাম কি, মানে আমার ক্যারেক্টারের নাম মনে থাকে, বোধহয় ছিল না ক্যারেক্টারের নাম। হুম। হ্যাঁ, আমার কোনো বেলাইন ডিফিকাল্ট হয়েছে, ছবিতে, আমিও ভুলে, মানে বেলাইন বেশ অনেক ছবিতে মাস আগে দেখেছি, অনেক মাস একমাত্র আগে দেখেছি মানে। হুম হুম। একমাত্র একটা সিরিয়ালে, সিরিয়ালের থ্রু দিয়ে একজনের নাম জানা গেছে, যে সিরিয়ালটার নাম সতীর সততা। ওই একটা নাম বাদ দিয়ে গোটা বেলাইনে কোনো চরিত্রের কোনো নাম ছিল না, যেটা মানে পরাণ বন্দ্যোপাধ্যায় দেখছিলেন আর কি টিভিতে, যেটা। হুম হুম, হুম হুম। হুম হুম ওটা বাদ হুম দিয়ে হুম। আর আর কোনো চরিত্রের নাম ছিল না। মানে এটা একটুখানি হালকা ট্রিভিয়া হয়ে গেল ফিল্মটার। আচ্ছা। বেশ, এবারে এইটা যে বলে দিলে এবার আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে, এবার সিনেমাটা আবার মনে হয় ফিল্মে এরকম আমি দেখ। এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমি বলিনি, যেগুলো ফিল্মটা দেখলে, হুম। ধরো একবার দেখলে সেটা পাবে না, দুবার তিনবার যদি দেখতে হ্যাঁ, থাকো তাহলে এক্স্যাক্টলি তাই, এরকম হ্যাঁ। আরো অনেক কিছু আছে, আমি এখনই সব বলছি না, আস্তে আচ্ছা, আস্তে না গল্প। না না। তুমি একটা কথা হুম, জাস্ট বলে দাও, মানে তুমি একটু আগে বললেই বিষয়টা আর কি, যে মানে ছবিটা ওটিটিতে আসবে, এটা এখন কি বলা যায় কোথাও কোন ওটিটি, বা মানে দর্শকরা অনেকে আর কি জিজ্ঞেস করেছে আমার তোমার হুম। এই। আমার আমার হুম। মনে হয় আমি সঠিক সময় যখন বেরোবে তখন আচ্ছা আমিও আচ্ছা। ব্যাপারটা নিয়ে পোস্ট করব সোশ্যাল মিডিয়াতে বা জানাবো। আর তোমাদেরকেও রিকোয়েস্ট করছি, সৌরনীল আর স্নেহা, তোমরাও হ্যাঁ যদি হ্যাঁ। এটাকে তোমাদের যারা দর্শক আছে তাদেরকে হ্যাঁ হ্যাঁ। জানিয়ে দাও তাহলে খুব ভালো অবশ্যই হবে। অবশ্যই।
একদম। তাহলে মানুষজন সেই ওটিটিতে গিয়ে দেখতে পারবে ছবিটা। রাইট। হ্যাঁ, তো ঠিক খুব আছে, ভালো তাহলে লাগলো মানে আজকের এই আড্ডাটা। হ্যাঁ, আমারও খুব ভালো হ্যাঁ, লাগলো সত্যি তোমাদের খুব সঙ্গে ভালো আড্ডা লাগলো। দিয়ে। হ্যাঁ, আবার পরে আবার কোনো কোনো একটা একদিন সময় হবে। আড্ডা হয়। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। চলো, বাই বাই, চলো, টাটা। টেক কেয়ার। হ্যাঁ।